স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আছি ভালো স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আপনাদের কাছে কি প্রশ্নটা আছে কিনা দেখেন। আমরা তো লাস্ট ক্লাসে উই ডিসকাস অ্যাবাউট কোশ্চেন। আপনাদের কাছে কোশ্চেনটা আছে কিনা একটু কাছে নেন। আছে। সবাই আছে কিনা দেখেন, নাইলে আমরা কথা বললে তো আপনি খুঁজে পাবেন না আমরা পত্রিকায় কোথায় চলে যাব। কেমন? আমরা কত পর্যন্ত আসছিলাম মনে আছে? কোশ্চেন কেউ কি বলতে পারবেন? আমার যতটুকু মনে পড়ে 4 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। একটু একটু বাকি আছে, ভিতরে একটু একটু বাকি আছে। পাঁচের পাঁচেরও বলেছিলেন স্যার। ডায়াবেটিক প্যাথির টি টেস্টটা। জি, পাঁচের ওই যে নাল হাইপোথিসিস ওটা স্যার বড় হয়। নাল হাইপোথিসিস স্যার আবার যেটা দেখতে হবে। পাঁচের ওকে, তাহলে আমরা আপনার পাস শুরু করি তাইলে। হ্যাঁ জি স্যার। প্রশ্নটা পড়েন না কেউ একজন পড়বেন? 5 নাম্বার কোশ্চেন 5। স্যার 4 নম্বরের যে বিটা স্যার সেটা তো করা হয়নি স্যার। এটা করব ওয়েট বললাম না কিছু কিছু বাকি আছে তো বললাম। এর গ্রুপ স্যার 5 নাম্বার প্রশ্ন হলো পারফর্ম one simple t test for weight of diabetic patient where the population mean of respondents weight is 65. It is our passage A. Write down the null hypothesis, calculate p value and p value. Comments on your findings. আচ্ছা, তাহলে নাল হাইপোথিসিস কিভাবে লেখে মনে আছে? নাল হাইপোথিসিস এইচ লিখে নিচে 0 দিতে হবে। হ্যাঁ, এইচ লিখে 0 লিখবেন নিচে, তারপরে একটা কোলন দিবেন মানে দুইটা ফুটা, তারপরে মিউ ইজ ইকুয়াল টু এখানে কোশ্চেনে দেওয়া আছে 65 কেজি। সো এইচ 0 কোলন মিউ ইজ ইকুয়াল টু 65। এটা নাল হাইপোথিসিস। নাম্বার এ ইজ কমপ্লিট। বলেন, কার কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আবার একটু বলেন স্যার, বুঝতে পারি নাই। নাল হাইপোথিসিস কিভাবে লেখে? এইচ লেখে না, এইচ এর নিচে একটা 0 লেখে ডান পাশে। এইচ 0 আপনাদের একটু বই পড়তে হবে কেমন? জি স্যার। এইচ 0 তারপরে দেখবেন দুইটা ফোঁটা দেয়, বলি এটা কোলন আর কি, কোলন। জি স্যার। তারপরে যেহেতু এখানে মিনের কথা বলা আছে, মিন টেস্ট মিউ ইজ ইকুয়াল টু 65। কোশ্চেনে দেওয়া আছে 65। পরীক্ষার যদি 66 আসে তাহলে আপনি 66 লিখবেন, 67 আসলে 67 লিখবেন, যা আসে। ঠিক আছে? এটাই নাল হাইপোথিসিস। তারপরে কোশ্চেন নাম্বার বি, ক্যালকুলেট পি ভ্যালু এন্ড পি ভ্যালু। তাহলে আমাদের যাইতে হবে অ্যানালাইজে, যাইতে হবে অ্যানালাইজ। দেখা যাচ্ছে সবাই? অ্যানালাইজ। তারপরে কোথায় আছে? কম্পেয়ার মিনস। দেখেছেন সবাই? অ্যানালাইজ, কম্পেয়ার মিনস। কোশ্চেনে দেওয়া আছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। পেয়েছেন? জি স্যার। কোশ্চেনে দেওয়া আছে পারফর্ম ওয়ান স্যাম্পল টি টেস্ট। এই যে দেখেন টি টেস্ট, দেখা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। Analyze, compare means, one sample t-test. দেখা যাচ্ছে everyone? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। খাতায় লিখে রাখতে পারেন। হ্যাঁ,
মনে থাকবে না তো, পরে মনে থাকবে না, খাতায় লিখে রাখতে পারে। জাস্ট সংকেত, অ্যানালাইজ কম্পেয়ার মিন্স one sample t test. Okay, and then click. দেখেন ওয়ান স্যাম্পল টি টেস্ট নামে একটা সুন্দর ফরম্যাট চলে আসছে, খেয়াল করছেন? ওয়ান স্যাম্পল টি টেস্ট, সেখানে কোশ্চেনই ছিল আপনার ওয়েটের কথা বলা আছে, ওয়েট ভেরিয়েবল। তাহলে আমরা ওয়েট ভেরিয়েবলটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। ওয়েটে ক্লিক করলাম, দেন এরো ক্লিক, ডান পাশে চলে গেছে ওয়েট ভেরিয়েবল। তারপরে নিচে দেখেন টেস্ট ভ্যালু 0 দেওয়া আছে, টেস্ট ভ্যালু 0, আর আমাদের কোশ্চেনে টেস্ট ভ্যালু হলো 65। You can write 65. এতটুকু বোঝা গেছে? বাবা কথা বলো না। এতটুকু বোঝা গেছে? আমাদের আমাদের এই যে ওয়েট ভেরিয়েবলটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে না? কিভাবে নেই? এই যে দেখেন ওয়েট ভেরিয়েবল আপনি যখন ক্লিক করবেন সেটা দেখেন একটা শ্যাডো হয়ে যাবে, দেখছেন? একটা শ্যাডো হয়ে গেছে। এরো চিহ্নটা আগে বাম পাশ বরাবর ছিল, এখন দেখেন ডান পাশ বরাবর চলে গেছে। এখানে ক্লিক করলে ওয়েট ভেরিয়েবলটা এই পাশ থেকে ওই পাশে চলে যাবে। এটার নিচে দেখেন টেস্ট ভ্যালু 0 লেখা ছিল, এই আমার কার্সরটার দিকে তাকান, হ্যাঁ, টেস্ট ভ্যালু 0 লেখা ছিল, সেখানে আমার কোশ্চেনে আছে 65, এই জন্য আমি 65 লিখলাম। আপনার পরীক্ষাতে যদি থাকে 67, তাহলে আপনি 67 লিখবেন। দেন ওকে, আর কিছু করা লাগবে না। আমরা দেখি তাহলে এটা যেহেতু বলা আছে, আমার মনে হয় আর কিছু করা লাগবে না। হ্যাঁ, দেন ওকে দিয়ে আমরা দেখি কি হয়। ওকে, এই টেস্টের একটা রেজাল্ট চলে আসছে। ওয়ান স্যাম্পল स्टैटिस्टिक्स आज थोड़ा कमिटमेंट है ऑनलाइन में टेस्ट एक मीटिंग ऊपर আসলে সামারি को लिखना है। कल बात करेंगे। आज सलाम अलैकुम देना चाहते हैं। सलाम। আচ্ছা, আপনারা শুনেন, হ্যাঁ, ওয়ান স্যাম্পল টেস্টে মাইক্রোফোন গুলো সবাই মিউট করে দিলে ভালো হয়। দেখা যাচ্ছে ওয়ান স্যাম্পল টেস্ট। এখানে কোশ্চেনে বলা আছে টি এর ভ্যালু কত, যে টি ইজ ইকুয়াল টু -2.678। এটা হলো আপনার রেজাল্ট। আপনি এটাকে পজিটিভ করে দিতে পারেন, অ্যাবসলিউট ভ্যালু -2.678, এটাকে আপনি পজিটিভ করে দিতে পারেন। তারপরে কোশ্চেনে ছিল P value, that means significant value, SIG লেখা, SIG bracketed total, এটাকে আমরা বলি P value 0.015, এটা লিখবেন। শেষ। বলেন 5 নম্বরে আর কি আছে বলেন, আর কিছু নাই, কমেন্টস আমরা পরে বলবো। SIG দিয়ে কি বললেন? SIG টোটাল, এটা কি বললেন আরেকবার একটু বলেন। SIG মানে এটা হলো সিগনিফিকেন্টের কথা বলা। আমাদের কোশ্চেনে যে পি ভ্যালুর কথা বলা আছে সেইটা লিখবেন আপনি, পি ভ্যালু ইজ ইকুয়াল টু 0.015। স্যার আমার তো 0.000 আসছে, তাহলে আমার টি ভ্যালু 0.0। আপনার 0 আসলে 0 লিখবেন, অসুবিধা কি? স্যার টি ভ্যালু কোনটা স্যার, -2.6 নাকি আবার সিগনিফিকেন্সে যেটা আছে ওইটা? কোনটা? টি ভ্যালু তো -2.678 না? হ্যাঁ, টি ভ্যালু এটা -2.678। আর সিগনিফিকেন্সটা কি স্যার? কোনটা? ও, পি ভ্যালুটা সিগনিফিকেন্স। হ্যাঁ, পি ভ্যালুটা সিগনিফিকেন্ট ভ্যালু।
আচ্ছা 0.015 লিখবেন। এই দুইটা সিগনিফিকেন্স ভ্যালু স্যার ওই 100 থেকে 95% স্যার ওইটা মানে ওটা রিলেটেড স্যার সিগনিফিকেন্স না, ভ্যালুটা ওইটা তো লোয়ার ভ্যালু আপার ভ্যালু আসছে, ওইটার কথা তো বলি নাই। আপনাকে বলছি টি এর নিচে যে ভ্যালুটা আছে সেটা লিখবেন, আর এস আই জি এর নিচে যে ভ্যালুটা আছে সেটা লিখবেন, বাস। স্যার পি ভ্যালু দিয়ে কি বোঝায় আসলে একটা টেস্টের পি ভ্যালু দিয়ে? এটা পরে আমরা আসবো তো, কমেন্টে যাবো তো, কমেন্টের সময় বলবো। স্যার ওই অ্যানালাইজ করাটাই আমাদের বুঝতে হবে যে আসলে কি মিন করে। 5, 6, 7, হ্যাঁ, আমরা তিনটা বোঝানোর পরে আমরা বলবো এটার মানে কি। ঠিক আছে, এতটুকু। কারোর কোশ্চেন আছে কোনো? স্যার ওয়ান স্যাম্পল টি টেস্টে আমার শুধু আইডি, এজ, হাইট আর ওয়েট এসেছে, আরগুলো আসে নাই। আইডি, এজ, হাইট, ওয়েট, এই চারটা। তো ওয়েট আসলে তো অসুবিধা নেই, আমরা তো ওয়েট নিয়ে কাজ করলাম এখন। হ্যাঁ, মানে এই কয়টাই কি সবসময় আসবে, নাকি যদি জেন্ডার বা রিলিজিয়ন আসে তখন তো আমি মানে এই টেস্টটা করতে পারবো না, এমন কি কিছু আসবে? আপনার কোশ্চেনে তো দেওয়া থাকবে, আপনাকে এই ভেরিয়েবল নিয়ে কাজ করবেন সেটা বলা থাকবে তো। হ্যাঁ, ওয়েট ভেরিয়েবল হতে পারে, অথবা আরো যদি অন্য কোনো হাইট ভেরিয়েবল হতে পারে, যেই ভেরিয়েবল হবে সেটা তো আপনার বলা থাকবে কোশ্চেনে, সেটা নিয়ে আপনি কাজ জি স্যার, কিন্তু আমার হচ্ছে ল্যাপটপে হচ্ছে এরিয়া, জেন্ডার, রিলিজিয়ন এই তিনটা আসে না, মানে এই চারটা আসছে শুধু আইডি, এজ আর হাইট। দরকার নেই এরিয়া তো আমারটা তো এরকম একইটা হলো আপনার ক্যাটাগরি, এটা আসা দরকার নাই তো। ওই তিনটা আপনি স্যার এরিয়া হলো আপনার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এখানে কয়েকটা ক্যাটাগরি করছেন না, জেন্ডার আসে নাই, জেন্ডার তো ক্যাটাগরিক্যাল, কয়েকটা ক্যাটাগরি আছে। তারপর একটা কি বললেন, রিলিজিয়ন তো এখানে ক্যাটাগরিক্যাল, তো ওটা তো আসবে না, না আসাটাই স্বাভাবিক। কারণ ওখানে তো পি ভ্যালু আর টি ভ্যালু বের করা যাবে না, তাই না স্যার? বের করা যাবে না যাবে এটা তো আমাদের আলোচনা নাই। আমাদের হলো আমাদের যে টেস্টটা করতেছি সেটা হলো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে। কঠিন কোশ্চেন আমার জন্য, বুঝছেন তো? বুঝতে পারছি। ওইগুলো তো ক্যাটাগরিক্যাল দিয়ে তো টি টেস্ট করতে পারতেছেন না, ওইটার জন্য আবার আলাদা টেস্ট আছে। কোয়ালিটিভের জন্য ওই যে মান হুইটনি ইউ টেস্ট আছে, বুঝছেন? কোয়ালিটির জন্য আলাদা যেমন, হ্যাঁ, ওইটার জন্য আলাদা টেস্ট, এগুলোকে বলা হয় প্যারামেট্রিক টেস্ট। আবার টি এর বিকল্প হিসাবে আছে মান হুইটনি ইউ টেস্ট আছে, হ্যাঁ, সেটা বলা হয় নন প্যারামেট্রিক। তার মানে কি স্যার টি ভ্যালু আর পি ভ্যালু শুধু কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের জন্য? এইগুলো আমরা এখানে যে টেস্টগুলো করতেছি তিনটা আছে, তো এর মধ্যে দুইটা হলো কোয়ান্টিটেটিভের জন্য আর লাস্টেরটা হলো কোয়ালিটেটিভের জন্য। ডিফারেন্ট না, একটাটা যদি আপনি আরেকটাতে বলেন তাহলে তো হবে না। ওটাই বুঝতে চাচ্ছি স্যার, যে টি ভ্যালু আর পি ভ্যালুকে আমরা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের জন্য ইউজ করি। আমাদের ওয়েট ভেরিয়েবল কি, ওয়েট কোয়ান্টিটেটিভ না? কোয়ান্টিটেটিভ, হ্যাঁ রাইট। হ্যাঁ, তাহলে কোয়ান্টিটি আর কোয়ালিটি পার্থক্য আছে না? একটা সাথে অবশ্যই পার্থক্য আছে। হ্যাঁ, একটা সাথে একটা মিশাইলে হবে না। কোয়ালিটেটিভ ভেরিয়েবল এক ধরনের টেস্ট দিয়ে করতে হয়, কোয়ান্টিটেটিভ আরেক ধরনের টেস্ট করতে হয়। ঠিক আছে, আচ্ছা গেল পাস। স্যার কোয়ালিটেটিভের জন্য আমরা কাই স্কয়ার টেস্ট করি না? হ্যাঁ, আমরা কাই স্কয়ার করি, কিন্তু আরো অনেক টেস্ট আছে তো। হ্যাঁ তা আছে, করি কাই স্কয়ার, কিন্তু কাই স্কয়ার তো একক না, আলাদা ফর্মুলা আছে। ওয়ান সামথিং আরো অনেক টেস্ট আছে। আমরা শুধু আপনাদেরকে শিখাইছি একটা কাই স্কয়ার, কথা বলছেন না? কিন্তু আপনি শিখতে চাইলে আরো আছে, অনেক টেস্ট আছে, আপনি শিখেন। এই যে বললাম যে মান হুইটনি ইউ টেস্ট, প্যাসকেল ওয়ালি টেস্ট, এগুলো তো আপনাদেরকে করানো হয় নাই। স্যার এই যে 5 নম্বর কোশ্চেনের একটা হলো এ তে বলা আছে যে রাইট ডাউন হাইপোথিসিস, ওটা বুঝলাম স্যার। তারপরে বি তে বলা আছে ক্যালকুলেট টি ভ্যালু এন্ড পি ভ্যালু, এই যে ক্যালকুলেটটা, এবং তারপরে যেটা সি তে আছে কমেন্ট অন ইওর ফাইন্ডিংস। তাহলে কমেন্টটাই তো আমরা যে ক্যালকুলেট যেটা করছি ওটা ক্যালকুলেট করলেই তো কমেন্টটা অটোমেটিক্যালি আসবে, তো ওইটাকে সি কেন বলা হচ্ছে? আর তাহলে কি আমাদের উত্তরটা কি হবে? মানে আমাদের ক্যালকুলেশন তো ইউ আর নট গোইং টু সি ইট। আমি
আমি তো সি এর অ্যান্সার তো স্যার দেই নাই এখনো, বুঝছেন? আচ্ছা সি এর অ্যান্সারটা তো দিব না, বলছি আরো পরে দিব। হ্যাঁ, কারণ কি 6 নাম্বারটাও করব, 7 নাম্বারটা করার পরে আমি একসাথে এই তিনটার অ্যান্সার করব। হ্যাঁ, আচ্ছা, মানে কমেন্টটা কি আমরা মানে কমেন্টের ব্যাপারে আমরা তিনটারই কমেন্টের কথা বলা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তিনটা আমি একসাথে কমেন্ট করব। আচ্ছা, তারপরে 6 নাম্বার পড়েন। হ্যাঁ, 6 নাম্বার কোশ্চেনটা পড়েন। নাম্বার হ্যাঁ, independent বলেন। t-test for weight. Perform an independent t-test for weight on gender variable. আচ্ছা, একই রকম দেখেন, রাইট ডাউন দ্য নাল হাইপোথিসিস, ক্যালকুলেট টি ভ্যালু, পি ভ্যালু এন্ড কমেন্ট, সেম কোশ্চেন, কিন্তু প্রথম দিকে একটু পার্থক্য লাগাই দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট ফর ওয়েট অন জেন্ডার, দেখেন জেন্ডার কিন্তু আবার দুই ভাগে ভাগ করা। মানে কি এখানে মেল ফিমেল আলাদা করে করতে হবে? হ্যাঁ, আলাদা করে আসবে। তার মানে কি মেইলের আপনার কি বলে ওয়েটের একটা রেজাল্ট আসবে, তারপরে ফিমেলের ওয়েটের আরেকটা রেজাল্ট আসবে, অর্থাৎ মিন ওয়েট মিনটা নিয়ে করতে হবে। মিন ওয়েট অফ ফিমেল। কি বললাম? জি স্যার। মিন ওয়েট অফ মেল, মিন ওয়েট অফ ফিমেল। তার মানে কি আমাদেরকে দুইটা মিন আসতেছে, তাহলে আমরা নাল হাইপোথিসিস লিখবো কি আগের মতোই, H0 বা H0, তারপরে আমরা যে কোলন দিব দুইটা ফুটা, যেহেতু দুইটা মিনের কম্পেয়ার করব, তাহলে আমরা লিখবো μ1 = μ2। বুঝছেন? নাল হাইপোথিসিস কোলন μ1 = μ2। তার মানে μ1 মানে হলো মেল মিন ওয়েট অফ মেল, আর μ2 মানে হলো মিন ওয়েট অফ ফিমেল। তাহলে আমরা নাল হাইপোথিসিস কিভাবে লিখবো বলেন? স্যার ইকুয়াল টু বলতেছি কেন? হ্যাঁ, ইকুয়াল টু কেন? μ1 = μ2 কেন? μ2 বলতেছি আমাদের নাল হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস কি করা হয়, এর মানে কি, হোয়াট ইজ নাল হাইপোথিসিস? নাল হাইপোথিসিসে কি গ্রেটার কোনো ডিফারেন্স নাই। নাল হাইপোথিসিস ও, নাল আচ্ছা। মানে 0, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার মানে কোনো ডিফারেন্স নাই। আমরা বলতেছি মেল ওয়েট অফ কি বলে এটাকে, মিন ওয়েট মানে অফ দুইটার মানে মিন ওয়েট অফ কোনো ডিফারেন্স নাই। মেল ফিমেলের মানে দুই গ্রুপেরই আপনার নাল হাইপোথিসিস 65 মানে ইকুয়াল বলে সেজন্য 65 এরটা চলে গেছে, এখন এটা অ্যানাদার কোশ্চেন। এটা তো আলাদা, জেন্ডারের জন্য আলাদা আসবে স্যার। এটা একটা স্পেসিফাই করে দেওয়া ছিল, হ্যাঁ, সেটাকে আমরা টেস্ট করছি, লেখা ছিল না দ্য টেস্ট ভ্যালু, সেটাকে টেস্ট করছি। আর এখন বলা আছে কি আপনার মিন ওয়েট অফ মেল আর মিন ওয়েট অফ ফিমেল, এই দুইটা ওয়েটের মধ্যে কোনো পার্থক্য আসেনি, নাকি দুইজনেরই সেম ওয়েট। বুঝছেন? দুইটা গ্রুপে কোনো পার্থক্য আছে কিনা, নাকি সেম ওয়েট দুই গ্রুপে, সেটাকে টেস্ট করতে বলছে। আপনারা দুইটা গ্রুপ হয়ে যান না, এখানে যারা স্টুডেন্ট আজকে পার্টিসিপেট, দুইটা গ্রুপ হন না, হ্যাঁ, মেল গ্রুপ ফিমেল গ্রুপ। আপনার মেইলের এজ গুলো আমরা নিলাম, ফিমেলের এজ গুলো নিলাম, নেওয়ার পরে কি মিন বের করলাম। যারা মেল তাদের একটা মিন পাবো, যারা ফিমেল তাদের কি বলে ওয়েট ছিল না, ওয়েটের একটা আমরা মিন পাবো। এখানে বলা আছে দুইটা মিন কি সমান কিনা। হ্যাঁ, নাল হাইপোথিসিস কি বলে, সাধারণত দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস টাইপ, অর্থাৎ স্যাম্পল মিন আর পপুলেশন মিন সমান। সাধারণত এরকমই বলা হয়, মানে কোনো ডিফারেন্স নাই। সমান মানে কি কোনো ডিফারেন্স নাই। এটা কি সমান হতে হবে নাকি সমান হবে? সমান আমরা বলছি সমান, কিন্তু টেস্ট করে আমরা দেখব এটা সমান ক্যালকুলেশনের পরে সেটা আলাদা। বুঝতে পারছি। বলতেছি ধরে নিচ্ছি সমান, কিন্তু কাজ করার পরে আমরা বলবো যে সমান, আসলে সমান না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি করতে হবে? আগের মতোই দেখেন আমাদের যে অ্যানালাইজ
কম্পেয়ার মিনস আগের মতোই, আগে ছিল কি ওয়ান স্যাম্পল টি টেস্ট, এখন দেখেন লেখা ছিল কোশ্চেনে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট লেখা ছিল। দেখেন অ্যানালাইজ কম্পেয়ার মিনস ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এই যে দেখেন এখন টেস্ট ভেরিয়েবল দেখেন আগের মতোই। আমরা টেস্ট ভেরিয়েবল কি ছিল, কোশ্চেন দেখেন, আপনার কোশ্চেন না থাকলে তো আপনাদের বুঝতে সমস্যা হবে। ওয়েট ছিল, এবার সবগুলো আসে, সবগুলো ভেরিয়েবল আসে। টি ভ্যালু সবই তো। এক মিনিট স্যার, একটা কল দিচ্ছে। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? শোনা যাচ্ছে? হ্যালো, আমাদের কোশ্চেনে ছিল ওয়েট পারফর্ম অ্যান ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট ফর ওয়েট অন জেন্ডার ভেরিয়েবল। তাহলে আমরা ওয়েট ভেরিয়েবলটাকে টেস্ট ভেরিয়েবল হিসেবে এখানে নিয়ে যাই, ঠিক আছে? আর নিচে দেখেন গ্রুপিং ভেরিয়েবল, অর্থাৎ আমরা যেটাকে গ্রুপ করব, অর্থাৎ মেল ফিমেল করব নাকি রিলিজিয়ন করব, যেটাই আছে আমরা সেটা নিয়ে যাব, ঠিক আছে? আমাদের কোশ্চেনে বলা আছে জেন্ডারের কথা বলা আছে, এখানে আমার সেক্স লেখা। এই সেক্সটাকে আপনি নিচে নিয়ে আসেন, গ্রুপিং ভেরিয়েবলের বরাবর সেটা নিয়ে আসেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন সেক্স লেখার পরে দেখেন একটা দুইটা কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক খেয়াল করছেন? কোশ্চেন মার্ক তার মানে কি তারা প্রশ্ন করছে। এই যে ডিফাইন গ্রুপস, এটা নিচে লেখা আছে ডিফাইন গ্রুপস। গ্রুপিং ভেরিয়েবলকে আমি বলছি সেক্স, তারপরে ওরা ব্র্যাকেট দিয়ে বলতেছে যে সেক্স মানে কি, কোশ্চেন দিয়ে দিচ্ছে, তাহলে এটাকে আমাকে ডিফাইন করে দিতে হবে। ডিফাইন গ্রুপসে ক্লিক করলে এই যে দেখেন গ্রুপ 1 এ কি ছিল মনে আছে? 1 ছিল মেল, গ্রুপ 2 ছিল ফিমেল। 1 আর 2 দিয়ে দিলাম। গ্রুপ 1 মানে 1, গ্রুপ 2 মানে 2। এখানে 1 মানে মেল, 2 মানে ফিমেল। ওকে, সবাই তাকান। স্যার মেল ফিমেল লিখেই তো হবে নাকি 1 2 দিলেই হবে স্যার? এখানে 1 বলতে তো আমরা গ্রুপিং করে ফেলছি না, 1 মানে মেল, 2 মানে ফিমেল বোঝাচ্ছে। যেহেতু এখানে আমরা আগেই স্পেসিফাই করে ফেলছি যে সেক্স ভেরিয়েবল, সেক্স ভেরিয়েবল যে 1 বলতে মেলকে বোঝানো হচ্ছে, সেক্স ভেরিয়েবলে 2 বলতে ফিমেলকে বোঝানো হচ্ছে। বুঝছেন? জি স্যার, জি স্যার। দেন আগের মতোই কন্টিনিউ করবেন। ওকে, কন্টিনিউ করার পর দেখছেন সেক্স ইজ ব্র্যাকেটে দেখেন 1 আর 2 চলে আসছে। হ্যাঁ 1 আর 2 চলে আসছে। দেন ওকে, তাকান, আপনি তাকালে বুঝবেন। জি স্যার, দেখা গেছে? সেখানে দেখেন এই যে দেখেন টি টেস্ট চলে আসছে, অনেক বড় একটা টেবিল আসছে। নিচেরটাতে দেখেন, নিচের টেবিলে দেখেন বাম পাশে ওয়েট লেখা আছে, এখানে আবার দুইটা দেওয়া অ্যান্সার, খেয়াল করে। হ্যাঁ, উপরে একটা নিচে একটা, ইকুয়াল ভেরিয়েন্স এসিউম আর একটা হলো ইকুয়াল ভেরিয়েন্স নট এসিউম, এরকম দেওয়া আছে। আমরা প্রথমটাতে দেখব, ঠিক আছে? তাইলে আমাদের দিকে খেয়াল করেন, আমাদের ভ্যালু কি দরকার? টি ভ্যালু, টি কত? 4.336। আপনার অন্যগুলো দেখা দরকার নাই, কথা বুঝছেন? টি এর আগের গুলো দেখা দরকার নাই,
এখানে এফ লেখা আছে, এসআইজি লেখা আছে, এটা আরেকটা টেস্ট, অন্য কিছু। এটা আপনার দরকার নাই। স্যার আমার না আসেনি, আমার আসছে হচ্ছে টি ক্যান নট বি কম্পিউটারাইজ উইথ অ্যাট লিস্ট ওয়ান গ্রুপ ইজ এমটি। আমারও আসে না, আমারটাই লেখা আছে দ্য গ্রুপ সাব কমান্ড স্পেসিফাইজ অ্যান আননোন ভ্যারিয়েবল অর আ লং স্ট্রিং ভ্যারিয়েবল, কিন্তু আমার তো 1 to ডিফাইন করা আছে। তারপর আমার আসছে দ্য ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেবিল ইজ প্রসিড নট প্রসিড। আমরা তো আগে পড়াইছিলাম না, আমরা অনেক সময় নিয়েছিলাম আপনার ভেরিয়েবল গুলো ফিট করতে গিয়ে। হ্যাঁ, আমার আসে মানে কোন জায়গায় স্পেসিফাই করতে সমস্যা, কোনটা স্পেসিফিকেশন সমস্যা। আপনার ভেরিয়েবল যদি ফিটিং এ কোথাও সমস্যা হয় তাইলে মনে করেন যে বারবার আপনাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ, বারবার ডিস্টার্ব করবে, এটা হবে না, এটা হবে না। প্রথম থেকে ভেরিয়েবল গুলো আপনাকে সুন্দর করে প্রথমে সেটআপটা দিয়ে গেলে আর আপনার সমস্যা হবে না। স্যার এটা কি স্যার আমরা অ্যানালাইজ থেকে আসবো তাই না? হ্যাঁ, অ্যানালাইজ, এরপরে কম্পেয়ার মিনস, এরপরে ইন্ডিপেন্ডেন্ট, কি বলে টি টেস্ট। সেখান থেকে তো আমরা চলে আসলাম, আমরা দিলাম কি টেস্ট ভেরিয়েবল দিলাম, ওয়েট ছিল, আর গ্রুপিং ভেরিয়েবল ছিল আমাদের সেক্স বলা ছিল, সেক্স দিলাম। দেওয়ার পরে এরা বলতেছে আর একটু ডিফাইন করার জন্য, হ্যাঁ কোশ্চেন বোধক ছিল, তখন আর ডিফাইন করে দিলাম। গ্রুপ 1 মানে 1 দিলাম, গ্রুপ 2 ইজ ইকুয়াল টু 2 দিলাম। 1 আর 2 মানে হলো সেক্স ভেরিয়েবলের 1 মানে হলো মেইলকে বোঝানো হয়েছিল, আর সেক্স ভেরিয়েবলের 2 ফিমেলকে বোঝানো হয়েছিল। ডিফাইন হয়ে গেছে, দেন কন্টিনিউ, দেন ওকে। এই রেজাল্টটা চলে আসছে। তাইলে আমাদের রেজাল্টে কি লিখতে, টি টেস্ট কি দুইটা দুই রকম হইলে কোনো সমস্যা আছে? বুঝি নাই, টি টেস্ট দুইটা দুই রকম মানে? স্যার আপনার এখানে দুইটাই 4.336 আসছে, তো আমার ডাটাগুলো ডিফারেন্ট হওয়ার কারণে আমার এখানে দুটো ডিফারেন্ট আসছে, মানে দুটো সেম আসে নাই। এটা কি কোনো প্রবলেম? দুইটা আমরা বলছি তো রিসেটটা আপনার দেখা দরকার নাই। রিসেটটা আপনার দেখা দরকার নাই, আপনার শুধু উপরেরটা দেখেন। স্যার গ্রুপ ডিফাইন করার পর কন্টিনিউ দেওয়ার পরে ডিফাইন করার পরে আপনার গ্রুপ এখানে গ্রুপ আসবে না, গ্রুপ 1 ইজ ইকুয়াল টু ফাঁকা থাকবে, তাতে 1 লিখবেন, একটা ফাঁকা থাকবে, সেই ফাঁকাতে 2 লিখবেন, দেন কন্টিনিউ, দেন ওকে বাটনটা আসে না স্যার। না না, প্রথমে কন্টিনিউ করুন, কন্টিনিউ দিলাম তো, হ্যাঁ কন্টিনিউ করে ওকে আসবে। আপনারা মিউট করে দেন, অনেকের সাউন্ড আসতেছে, মিউট করেন। সবাই মিউট করে দেন, আপনারা সিনিয়র মানুষ, সিনসিয়ার থাকতে হবে। ঠিক আছে স্যার কানেকশনের সমস্যা হচ্ছে। শুনেন, আপনার রেজাল্ট কি আসছে, আমি তো রেজাল্ট তো বলতেছি না। আমার রেজাল্ট আসছে এটা, আপনার রেজাল্ট আসবে আরেকটা। অসুবিধা কি? আপনার রেজাল্ট রেজাল্ট না স্যার, মানে কন্টিনিউ করার পরে ওকে বাটনটা প্রেস করা যায় না। আসে নাই না? না, ওকে বাটনটা অফ হয়ে আসে, কিন্তু আমি তো গ্রুপ ডিফাইন করে দিলাম তো। গ্রুপ ডিফাইন করছেন, কন্টিনিউ করছেন না? কন্টিনিউ করার পরে ওকে বাটনটা আসে না। ওকে না তো, গ্রুপ ডিফাইনের পরে কন্টিনিউ। হ্যাঁ তা তো করলাম, তারপরে আসে নাই ওকেটা না? ওকেটা আসে না, আসে না। ওকে অফ ডিফাইন, গ্রুপ ডিফাইন করার জন্য এর আগের স্টেপটা যেটা আছে, যেটা ওয়েটে এসে তারপর কি অপশনে যে গ্রুপটাকে নিতে হবে? আচ্ছা আমরা আবার দেখাবো, অসুবিধা নেই, আমরা আবার দেখাবো। জি স্যার, একবার একটু দেখান। খেয়াল করেন, আমরা রেজাল্ট হবে দুইটা। একটা দেখবেন এই যে টি বরাবর, আমার এই কার্সরটা দেখেন, টি লিখবেন 4 উপরটা লিখবেন, আর লিখবেন এরপরে কত ডিএফ লেখা আছে, আমার দরকার নাই। এরপর একটা লিখবেন এসআইজি, কি আসছে 0.000, এটা লিখবেন, যা আছে তাই লিখবেন। আপনার টি হলো টি ভ্যালু, টি ভ্যালু সিগনিফিকেন্ট টি ভ্যালু। জি স্যার, সিগনিফিকেন্ট বুঝতে পারছি স্যার। ওই সিগনিফিকেন্ট টি ভ্যালুটাও স্যার উপরটা নিব স্যার? হ্যাঁ হ্যাঁ, উপরটা নেবেন, ওই লাইন। আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার, জি স্যার।
আচ্ছা, তাহলে আমরা আবার দেখে একটু এক নজর দেখে বলি, আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে, অসুবিধা নাই, আমরা আবার ঢুকবো, কেমন? আচ্ছা, কোথায় আছি আমরা? আচ্ছা, দেখেন আবার একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি করে ফেলি, আপনার শুধু তাকাই থাকেন, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে অ্যানালাইজ, খেয়াল করেন, আমার সময় কম তো। অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, দেন ক্লিক। তারপরে আমরা রিসেট করে রাখি। আমাদের কি বলছে, ওয়েটের কথা, ওয়েটটা নিয়ে যাব উপরে টেস্ট ভেরিয়েবলের বরাবর, আর গ্রুপিং ভেরিয়েবল নিব সেক্স। সেক্স এখানে ক্লিক করে আমরা গ্রুপিং নিয়ে আসলাম। এখানে দেখেন দুইটা প্রশ্নবোধক চলে আসছে, এর নিচে লেখা আছে ডিফাইন গ্রুপস। ডিফাইন গ্রুপসে ক্লিক করলে গ্রুপ 1 আপনি 1 লিখবেন, গ্রুপ 2 2 লিখবেন। 2 লেখার পরে এই কন্টিনিউ শব্দটা আসবে, এর আগে কন্টিনিউ শব্দটা কিন্তু আসে নাই। কন্টিনিউ লেখার পরে এখানে ক্লিক করবেন কন্টিনিউ, এই ওকেটা দেখেন এখন সুন্দর হয়ে আসছে, ওকে। জাস্ট ওকেতে ক্লিক করবেন, বাস আপনার আবার রেজাল্ট সেম রেজাল্টই আসবে, যেহেতু একই জিনিস দুইবার করছি। তারা এবার ঠিক হয়েছে, আসছে। আসবে আসবে, আপনাদের কোথাও না না স্যার, আমি জিনিসটা চলে গেছে। এরিয়া এন্ড জেন্ডার। আচ্ছা, এরিয়া এন্ড জেন্ডার, তাহলে এটা আমরা যেহেতু এরিয়া জেন্ডার দুইটাই কোয়ালিটেটিভ ভেরিয়েবল, হ্যাঁ, এই জন্য আমরা লিখি কি নাল হাইপোথিসিস কিভাবে লিখি, H0 কোলন দিয়ে লিখি কি দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন, নো অ্যাসোসিয়েশন বিটুইন অমুক তমুক, জি স্যার। হ্যাঁ, এরিয়া এন্ড জেন্ডার বা যাই যাই থাকে, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। তারপরে কোশ্চেন কি বলছে, আগের মতই ক্যালকুলেট কাই স্কয়ার ভ্যালু এন্ড পি ভ্যালু এন্ড পি ভ্যালু। আচ্ছা, তাহলে তো এটা আবার শেয়ার দিতে হবে। এই আপনাদের স্টুডেন্ট না অনেক, এরা কোথায়, এরা অল্প স্টুডেন্ট তো কম। 30 জন 29 জন আছে। না না, অনেক স্টুডেন্ট হওয়ার কথা না স্যার? আমাদের তো মনে হয় 45 মনে হয়, 45 42 45 এরকম। 45 বলে এখানে তো মাত্র 31। আর মাঝখানে 38 ছিল, 38 পর্যন্ত হয়েছে, 31 এর কম আছে স্যার। আচ্ছা, দেন এখন আরো কমছে। আপনি বাদ দিলে আরো কমবে। না, কমবে, আস্তে আস্তে কমবে। মোটামুটি আমাদের কিন্তু মানে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আর একটা টার্গেট আছে, আমরা হয়তো আরেকটা ক্লাস নিব, একদম ফুল কোশ্চেনটা একদিনে সলিউশন করব। এরপরে যখন আমাদের সিচুয়েশনটা ভালো হবে ইনশাল্লাহ, হ্যাঁ, আশা করি নেক্সট মান্থে, তখন আমরা ফিজিক্যালি যখন ক্লাস করব, তখন আপনাদের জন্য আমি আরেকবার একটা রিভাইজ দিব। কথা বুঝাইতে পারছি? স্যার ইউনিভার্সিটি কি খুলবে তাড়াতাড়ি? না না, বন্ধ, এই মাস তো বন্ধ দিয়ে দিল না, গভর্নমেন্ট অলরেডি বন্ধ দিয়ে দিছে। স্যার জানুয়ারির আগে তো খুলবে না স্যার, তাহলে স্যার আমাদের পরীক্ষা স্যার, পরীক্ষা এটা তো ডাইরেক্ট প্র্যাকটিক্যাল রিলেটেড, থিসিস শুরু হয়ে যাবে তো স্যার আগামী বছর স্যার। শুনেন, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল রিলেটেড পরীক্ষা তো ইউজিসির কিছু বাধ্যবাধকতা আছে, হ্যাঁ, এই হিসাবে নিতে পারবো না। এরপর যদি কর্তৃপক্ষ যদি বলে তাহলে নিলাম, আমি কি বুঝতে পারলাম? নলে স্যারকে মার্ক দিয়ে দেন স্যার। আরে অ্যাসাইনমেন্ট দিয়ে স্যার আমরা করে দিব। এটা বলতেছি ইউজিসি কিছু বাধ্যবাধকতা আছে যেগুলো ল্যাব রিলেটেড, হ্যাঁ, মনে করেন আপনি কেমিক্যাল রিএজেন্ট এগুলো নিয়ে কাজ করবেন, সেইগুলোতে বলছে যখন পরিস্থিতি ভালো হবে তখন ভার্সিটিতে বসে আপনার ল্যাবের পরীক্ষাটা দিবেন, আর থিওরি থাকলে থিওরিটা নিতে পারবেন, এরকম কিছু কন্ডিশন ছিল। আমাদের যেহেতু কম্পিউটার রিলেটেড এবং পুরাটাই কম্পিউটার ডিপেন্ডেন্ট,
বুঝছেন? তাহলে তো আমরা নিতে পারতেছি না কোর্সটা। এরপরও আমি কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যদি বলে যে হ্যাঁ পরীক্ষা নিয়ে নেন, নিয়ে নিলাম। বুঝাতে পারছি? জি স্যার। কিন্তু নর্মালি আমি পরীক্ষা নিতে পারতেছি না। এই জন্য বললাম কি, যখন আমাদের পরিস্থিতি ভালো হবে ইনশাল্লাহ, তখন আমরা এই যে একটা রিভাইজ, আমরা একটা কোশ্চেনের উপর দাঁড় করে আমরা একটু আলোচনা করতেছি, সেইটুকু আবার মনে করেন একদিন 2 ঘন্টা 3 ঘন্টা বা যাই লাগুক, একদিন অথবা 2 দিন আমরা আবার আপনার ফাইনাল পরীক্ষার আগে, যদি আপনার ফিজিক্যালি পরীক্ষা দিতে হয় তাহলে ফাইনাল পরীক্ষার আগে আমরা আবার রিভাইজ দিব। বুঝাইতে পারছি? জি স্যার। স্যাররা ম্যাডামরা বলেন, কথা বলেন। স্যার জি, আমাদের স্যার, একটা অ্যাসাইনমেন্ট দিন যেন আমরা নিজেরা করে অ্যাসাইনমেন্ট মনে করেন যারা অ্যাসাইনমেন্ট করবেন, এই কোশ্চেনটা হলো আপনার জন্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এই কোশ্চেনটা সলভ করলে আপনি অল্প স্বল্প জিনিস মনে করেন ধরে নেওয়া হবে। যে স্যার এই সলভ কি স্যার এমএস ওয়ার্ডে করব নাকি স্যার হাতে লিখবো স্যার? কোনটা কি লিখবেন? হাতে লেখার কিছু নাই Answer. তো এখানে। Answer তো খাতে লেখা আছে। এগুলো সব কপি করে নিয়ে এমএস ওয়ার্ডে কম্পাইল করা যাবে। আপনি তো শুধু যে আমি যেটা বলছি না, এটা জাস্ট শুধু হাতে লেখলেই আমার মনে হয় ভালো হয়। কথা বুঝছেন? জি স্যার, সেটাই বলছিলাম স্যার, কারণ তো অনেকের জন্য ভালো। কোশ্চেন বললাম কি, টি এর ভ্যালু লেখো, অথবা কি কর টি এর ভ্যালু লেখো, অথবা কমেন্ট করো, এরকম কোশ্চেনগুলো হাতে লেখলে মনে হয় ভালো হয়। এগুলো আপনার বরিয়া লিখতে গেলে সময় লাগবে আরো বেশি। তাহলে এটা আপনার জন্য অ্যাসাইনমেন্ট থাকলো, এটা করেন। হ্যাঁ, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, এটা করে জমা দিয়ে দিব আপনাকে। জাস্ট আপনার স্যাটিসফ্যাকশনের জন্য বললাম আর কি। ও আচ্ছা। আর যেটা বলতেছিলাম, এই আশা করি যখন ভালো হবে তখন আমরা আবার রিভাইজ দিব। এই জন্য কেউ ডিসহার্টেড হওয়ার কিছু নাই। আমি তো কিছুই পারি না, হ্যাঁ স্যারে তো ক্লাস শেষ করে দিতেছে, এই করতেছে, আমার কি হবে, এরকম ডিসহার্টেড হওয়ার কিছু নাই। আমরা থরোলি রিভাইজ করবো, থরোলি একদম, মানে ফুল কোশ্চেনটা আমি আবার পড়াবো এগেইন। এই জন্য আপনার এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো। আপনারা যদি একটু পরে রাখেন, আগে রাখেন, তাহলে আপনি আগে থাকলেন, এই আর কি। হ্যাঁ, যদি একদিনে সম্পূর্ণ শেষ না করতে পারি, আমরা 2 দিন ক্লাস নিব, অসুবিধা নাই। মানে ক্লাস মানে কি 3 ঘন্টা করে বা 2 ঘন্টা করে, তো যাই হোক। স্যার এখানে একটা জিনিস একটু প্রবলেম হচ্ছে। 1 নম্বর হলো যে এই যে কোশ্চেনটা দিয়েছেন ওখানে 5 নম্বর কোশ্চেন এবং 6 নম্বরের যে কোশ্চেনটা, ওটা একই কোশ্চেন আসছে। মানে আই ডোন্ট নো, এটা রিপিটেশন হলো কিনা। এটা ফাহমিদা আপু যে আপনি যেটা পোস্ট করেছিলেন ওইটা এসছে। তো ওইখানে যেমন রাইট ডাউন দ্য নাল হাইপোথেসিস, আবার এই জিনিসটা আছে 5 নম্বরে তো আছে রাইট ডাউন দ্য নাল হাইপোথেসিস এন্ড ক্যালকুলেট ভ্যালু এন্ড পি ভ্যালু। এইটাও টি ভ্যালু এন্ড পি ভ্যালু। এখানে ইন্ডিপেন্ডেন্ট, এখানে আবার ওই যে জেন্ডার ভ্যারিয়েবল আছে নাইম ভাই, জেন্ডার ভ্যারিয়েবল সব আলাদা হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আন্ডারস্টুড। হ্যাঁ, ওটা লক্ষ্য করেন, ওটা খেয়াল করেন। উপরের দিকে, হ্যাঁ উপরে জেন্ডার ভ্যালুটা আছে। একটা জিনিস কি স্যার, যে ওই যে ডেটা আমরা ফিল আপ যখন করছি তখন একবার চলে গেছিল, আবার যখন ডেটা ফিল আপ করতে গেছি তখন নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, যার জন্য আমাদের এক একজনের রেজাল্ট এক এক রকমের আসছে। তাই ডেটা ইনপুটটাই তো আমাদের প্রথম একটা বিরাট কাজ, এবং ফাইনালি যখন বসবো তখনও আমাদেরকে ডেটা ইনপুট করতে হবে। তাই ডেটা ইনপুটের জায়গাটা আরেকবার যদি আপনি করে দিতেন স্যার। টাইপটা প্রথমে করলে পরেরগুলো মনে হয় ইজি হবে। ইনপুট যেমন ভ্যালুগুলো বসানো, এখানে ভ্যালুটা আলাদাভাবে এসছে, তো ওইটাতেও প্রবলেম হচ্ছে। টাইপ স্ট্রিং আর নিউমেরিক, এটা হলো মেইন। হ্যাঁ ভাই, এই কথাটাই কিন্তু স্যার বারবার বলছে আমাদের যে আমরা ডেটাটা খুব ভালো করে কেয়ারফুলি ডেটাটা ইনপুট করতে হবে, তা না হলে রেজাল্ট ভুল আসবে। এক্স্যাক্টলি। ইনপুট করার আগে বলছিলাম ভেরিয়েবল গুলো ভালো করে ফিট করে নেবেন। ভেরিয়েবল যদি ভালো ফিট না হয়, তো ওইটা স্যার ভেরিয়েবলটা তো স্যার আমরা মন গড়া এক একজন এক এক রকমের করছি। ওটা তো স্যার কেন ভ্যালু, এটা কি ভ্যারিয়েবলটা ঠিক আছে, ওটার কোনো অসুবিধা নেই। ভ্যালু এবং টাইপস
যে টাইপটা আমরা যে সবগুলো নিউমেরিক্যাল দিয়ে রাখছি, এটা কেন নিউমেরিক্যাল দিচ্ছি বা কেন এই হচ্ছে ওই যে যেটা আপনি পরে বলছেন স্যার, ওইটাতে আমাদের কনফিউশনটা থেকেই যাচ্ছে। না না, আমারটাতে নিউমেরিক এই অ্যান্সারগুলো আমি দিয়েছি। হ্যাঁ, যারা মনে করেন ফুল টাইম ক্লাস করেছে হয়তো পেয়েছেন। আমি এটা কাজটা করার পরে এখানে এই দেখেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। জি জি স্যার। কিন্তু কাজটা করার পরে এই যে দেখেন আমি দিছি কি এরিয়া তো নিউমেরিক হবে না, এরিয়া হবে স্ট্রিং। দেখেন আপনি একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে কি আসছে ডান পাশে দেখেন এখানে কত 1 2 3 4টা ফোঁটা আসছে। এই ফোঁটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখছেন আমার এই যে সেই ভেরিয়েবল টাইপস এর ঘরটা চলে আসছে। আমারটা আমি ভুলবশত নিউমেরিক দিয়ে রাখছি, এটা ভুলই রাখছি। এটা হবে আপনার স্ট্রিং ভেরিয়েবল। আমি তো অলরেডি ডাটাটা ইনপুট দিয়ে ফেলছি। দেখেন সমস্যাটা কি হয়েছে। এখন কারেকশন করতে গেলে তো ওটা মানে মিস্টেক। দেখেন আমি কারেকশন করতে যাই, আপনারা দেখেন স্ক্রিন তো দেখা যাচ্ছে। দেখেন আমি দিলাম স্ট্রিং, খেয়াল করেন এই যে নিচের দিকে লেখা আছে স্ট্রিং, এটাতে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম, ওকে ওকে করলাম। দেখছেন কি লেখা আসছে, মিসিং ভ্যালু এন্ড ভ্যালু লেভেল স্পেসিফিকেশন উইল বি ক্লিয়ার। অর্থাৎ আমি যে ডাটাটা ইনপুট দিলাম সেই ডাটাটা পুরোটা চলে যাবে, মানে ওই ভেরিয়েবলের ফুল ডাটা চলে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি এরিয়া, সেক্স, রিলিজিয়ন এই তিনটা আপনারা স্ট্রিং লিখবেন। কারণ আমি তো লিখে রাখছি নিউমেরিক। আমি যখন চেঞ্জ করতে করলে আমার আবার ডাটাটাকে নতুন করে ইনপুট দিতে হবে। এই জন্য ওই সময় আমি বারবার বলেছি যে সময় আপনার ভেরিয়েবলগুলো লিখবেন বা ফিট করবেন তখন এই জিনিসগুলো স্পেসিফাই করে দিবেন। না হলে আমি স্পেসিফাই করে দিয়েছি। হ্যাঁ, তখন দেখা যাবে কাজ করতে গিয়ে আপনার বিপদে পড়বেন। এই যে স্যার যে আমাকে এটা ধরলো যে হ্যাঁ আমার তো এখানে নিউমেরিক লেখা আছে, আমি তো মুখে তো বলে দিয়েছিলাম, হয়তো অনেকে খেয়াল করে না জিনিসটা। বলছেন স্যার কয়েকদিন ট্যাক্স, রিলিজিয়ন এই তিনটা আপনারা স্ট্রিং দিবেন, ঠিক আছে? এখন আমি এটা পারতেছি না, পারলে আমাকে আবার একটু সময় দিতে হবে। এজ, হাইট এন্ড ওয়েট, হ্যাঁ এইগুলো নিউমেরিক, ঠিক আছে স্যার। আর এরিয়া, জেন্ডার, রিলিজিয়াস, এরিয়া, জেন্ডার, রিলিজিয়ন এই তিনটা হবে স্ট্রিং। আর আইডি একটা আছে স্যার। আইডি আমাদের আসলে পার্টিসিপেন্ট, আইডি তো নিউমেরিক নাম, নেম অফ পার্টিসিপেন্ট, তো সেজন্য মনে হয় আইডিটা আমার আসলে দরকার নাই, তারপরও মানে লেখার জন্য আমাকে লিখতে হচ্ছে আর কি। হ্যাঁ, আইডি আপনি এখানে স্ট্রিং দেন, এখানে নিউমেরিকের সমস্যা নাই। আইডি নিয়ে আমার কোনো ফাংশনিং নাই, জাস্ট আইডেন্টিফিকেশন। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আমাদের যে লাস্ট কোশ্চেনটা আছে এরিয়া এন্ড জেন্ডার, দেখি আমরা কোথায় আছে এটা। আমরা কাই স্কয়ার টেস্ট দুই জায়গায় মনে আছে। হ্যাঁ, অ্যানালাইজ আমাদের এখানেও আছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখেন। দেখা যাচ্ছে অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কাই স্কয়ারের মধ্যে দেখবেন আপনার ক্রস টেবিল, অর্থাৎ রোতে কিছু ছিল, কলামে কিছু ছিল। মনে আছে আমরা কাই স্কয়ারে কিন্তু একটা অঙ্ক করেছিলাম ক্লাসে, আছে কিনা আমি জানি না। ওই যে কি বলে স্মোকিং এন্ড লাং ক্যান্সার, এরকম একটা অঙ্ক করেছিল। তারা ম্যাডাম দেখেন স্মরণ করতে পারেন কিনা? মানে ইয়েস স্যার, মানে অর্থ ইস্যু আর ইয়ার রিলেটেড ইস্যু এগুলো স্যার। স্মোকিং এন্ড লাং ক্যান্সারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? স্যার অ্যাসোসিয়েশন করেছিলাম, এরকম একটা অঙ্ক করেছিলাম। জি স্যার, জি স্যার। যেমন এই কাই স্কয়ার তো 2/2 টেবিল করেছিলাম, রোতে কিছু ছিল, কলামে কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলি আমরা ক্রস টেবিল, বুঝছেন? রোতে কিছু, কলামে কিছু, এরকম ক্রস টেবিলে আপনি যাবেন। প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রথমে অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে ক্রস টেবস, সেখানে যাবেন। আপনি একটু লিখে রাখেন, পরে গেলে তো ভুলে যাবেন বা মনে থাকবে না 2 দিন পরে। এই ক্রস ট্যাবে দেখি আমরা ক্লিক করে কি আছে, ছবি তুলে রাখছি স্যার। আচ্ছা, সেখানে দেখেন রো আছে, কলাম আছে, কোনো সমস্যা নাই। রোতে আর কলামে কোনো এখানে কোনো পার্থক্য হবে না, না ইয়াতে পার্থক্য হবে না। কি বলে এটাকে, আমরা যদি কোরিলেশন করি সেটা পার্থক্য হবে না। হ্যাঁ,
এখানে দেখি পার্থক্য হয় কিনা জানি না, আমি একটু দেখি। আমাদের কি ভেরিয়েবল ছিল প্রথমে? এরিয়া আর জেন্ডার। এরিয়া আর জেন্ডার। আপনি কোন দিকে দেখতে চান সেটা একটু দিকে আছে। আচ্ছা, আমরা কি প্রথমে কি এরিয়া দিব? এরিয়াটা নিয়ে গেলাম আমার রোতে, আর কোথায় জেন্ডারে নিয়ে গেলাম কলামে। মানে আপনি কিভাবে দেখতে চান সেভাবে ফিট করলে আরো ভালো হবে। ঠিক আছে, রো বরাবর থাকবে এরিয়া, কলাম বরাবর থাকবে সেক্স। আপনি ইচ্ছে করলে ওইটা উপরে দিতে পারেন, এটা নিচে দিতে পারেন, সমস্যা নেই। এই দুইটা ভেরিয়েবল এরিয়া এন্ড জেন্ডার। ডান পাশে দেখেন লেখা আছে এক্সাক্ট, স্ট্যাটিস্টিক্স, সেল, এরকম অনেক কিছু দেওয়া আছে। আমাদের স্ট্যাটিস্টিক্স গিয়ে দেখেন কি লেখা আছে। স্ট্যাটিস্টিক্স গেলে দেখছেন বাম পাশে লেখা আছে কাই স্কয়ার, ডান পাশে লেখা আছে কোরিলেশন। আপনার যেটা দরকার সেটা দিন। আমরা যেহেতু কাই স্কয়ার করতেছি, দেখেন কাই স্কয়ার একটা ক্লিক দিলাম, পাশে করতে হবে। আর কিছু আপাতত আমার দরকার নাই, অনেক কিছু আছে এখানে, ওগুলো হায়ার স্টাডির জন্য আর কি। দেন কন্টিনিউ, দেন ওকে। দেখছেন কি আসছে এখানে? কিছু সামারি টামারি অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, কেস প্রসেসিং সামারি চলে আসছে, তারপরে কি এরিয়া এন্ড সেক্সের ক্রস টেবিল চলে আসছে। দেখছেন এরিয়া, রিলিজিয়ন, সেক্স, এখানে মেল ফিমেল, আরবানে কত, রুরালে কত। আপনি এইদিকে বাম পাশে দিতে পারেন, এটা ডান পাশে দিতে পারেন, সমস্যা নাই। আমাদের যেহেতু জাস্ট একটা রেজাল্ট দরকার, একটা দেখেন কাই স্কয়ার টেস্ট, সেটা নিচে লেখা আছে পিয়ারসন কাই স্কয়ার লেখা আছে, খেয়াল করেন পিয়ারসন কাই স্কয়ার। এটার কাই স্কয়ারের ভ্যালু হলো 3.867, এটা লিখবেন। কাই স্কয়ারের ভ্যালু কত লিখবে? 3.867, বুঝা গেছে ম্যাডাম? জি স্যার। পিয়ারসন কাই স্কয়ার এটা লিখবেন, বাকি দেখা দরকার নাই। পিয়ারসন কাই স্কয়ার ইজ ইকুয়াল টু 3.867। আর পি ভ্যালু কত হবে? এই প্রথমটা বরাবর, লাস্টেরটা দেখেন অ্যাসিম লেখা আছে, মানে অ্যাসিম টু বি সিগনিফিক্যান্ট, এটা প্রায় আর কি, প্রায় 0.145 এটা লেখা আছে, 0.145 এটাই লিখবেন। আমরা যা আছে আপনার, এটা কি স্যার পি ভ্যালু? এটা পি এর ভ্যালু, রাইট? বুঝছেন কিনা বলেন? এটাকে যদি আমরা পার্সেন্ট নিয়ে যাই, শুনেন, আমরা যদি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে কি বলবো? 0.145 কত লেখা যায়? 0.145 যদি আমরা পার্সেন্টেজে বলি তাহলে কিভাবে লিখবো? 14.5%। হ্যাঁ, 14.5%, তাহলে 14.5%। আচ্ছা, তাহলে আমরা বলি যে কমেন্টের কথা যেটা বলছিলাম, পি ভ্যালু অর্থাৎ এইটাকে আমরা বলছি পি ভ্যালু। পি ভ্যালুর মান যদি 5 এর কম হয়, 5% এর কম হয়, তাহলে আমরা কি বলবো? নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। 5 এর বেশি হলে বলবো নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। 5 বলতে কি 5%, এখানে তো আমি বলছি 14.5%। আর আমি বলতেছি কমেন্টটা হবে পি ভ্যালু যদি 5% এর কম হয় তাহলে আমরা বলবো নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। পি এর ভ্যালু যদি 5% বা তার বেশি হয় তাইলে বলবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এটা হলো এক ধরনের কমেন্ট। আমরা যেহেতু এখন থিসিস করতেছি, হ্যাঁ, বা আপার লেভেলের কি বলে এটাকে, এই রিসার্চ রিলেটেড পড়ালেখা করতেছি, সেখানে লিখবেন নাল হাইপোথিসিস অর্থাৎ পি ভ্যালু যদি 5% এর কম হয় তাহলে বলবো আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। বুঝছেন কিনা বলেন?
আর আমরা যে তার মানে কি পড়ছিলাম স্যার, সিগনিফিকেন্স স্যার? লেভেল 95%, ওইটা ওই আর ওটার সাথে রিলেশন আছে কোনো? কনফিডেন্স লেভেল কনফিডেন্স লেভেল, হ্যাঁ, মানে কনফিডেন্স আরেক ব্যাপার আছে, ওটা দরকার নাই। স্যার 5% এর কম মানে হচ্ছে যে ওই ক্রিটিক্যাল ভ্যালুর মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, তাই না স্যার? 5% কম মানে কি আমাদের যে এই নরমাল কার্ভটা এঁকেছিলাম মনে আছে আপনাদের? জি স্যার, মনে আছে। নরমাল কার্ভ মনে না থাকলে একটা চিন্তা করেন, কল্পনা করেন একটা মনে normal- আছে, বেল কার্ভ। হ্যাঁ, বেল শেপ, রাইট, বেল শেপ। এইটার ডান পাশে দেখবেন একটা লেজ আছে, আর আবার ঠিক বাম পাশে একটা লেজ আছে। ওই ডান পাশের লেজের মাথাটাকে আমরা বলি যে এটা 5%, মানে এটা হলো একদম মানে কম প্রবাবিলিটি যেটা বলি আর কি। মানে ক্রিটিক্যাল এরিয়া থেকে পড়ে গেছে স্যার। হ্যাঁ, ক্রিটিক্যাল এরিয়া। ওই যদি 5% এর ভিতরে পড়ে তাহলে আমরা কি বলি যে এটা না, এটা রিজেক্ট করে দেই। মনে আছে আমরা থিওরি ক্লাসে বলেছিলাম এরকম। ওই 5% এর ভিতরে পড়লে আমরা বলি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। আর 5 এর বেশি হলে কি হবে? আমরা জায়গায় তো আছে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। আমার তো জায়গায় আছে 5% জায়গা, ওই একদম সাইডে কর্নারে পাশে বা ডান পাশে একদম লাস্ট পার্ট লেজের মাথায় আছে 5%। যদি বেশি হয় তাহলে কি আর একটু ভিতরের দিকে চলে আসবে না, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স রিজিয়নে চলে আসবে। হ্যাঁ, ওইটাকে বলি রিজেকশন রিজিয়ন। আর 5% এর বাম পাশে থেকে বলি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। তাহলে 5 এর বেশি হলে অ্যাকসেপ্টেন্সে চলে আসে। আর আমরা এখন কি বলবো, যেহেতু আমার 14.5%, এটা অ্যাকসেপ্টেন্স রিজনে চলে আইছে, বুঝা গেছে কথা? হ্যাঁ স্যার। আমরা কি বলবো? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এখন কোশ্চেন হলো, আমার প্রশ্নতে নাল হাইপোথিসিস কি ছিল? দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন এরিয়া এন্ড জেন্ডার। তার মানে এটাই সঠিক। এরিয়ার সাথে জেন্ডারের কোনো সম্পর্ক নাই, জেন্ডারের সাথে এরিয়ার কোনো সম্পর্ক নাই। দিস ইজ রাইট স্যার। এক্স্যাক্টলি যখন 5% আসে তখন কি ক্রিটিক্যাল জোনের মধ্যে পড়ে যায়, তাই না? ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে পড়ে যায়। আর যদি বেশি হয় তাহলে তো আমরা বলছি এটা এই পাশে নিয়ে আসতে, মানে তখন তো আমরা রিজেক্টও করতে পারি না, অ্যাকসেপ্টও করতে পারি না, তাই না স্যার? তাহলে এটা মানে 5টা হলে আমরা অ্যাকসেপ্টেন্স নিয়ে আসলাম, বুঝা গেছে? 5 এর যদি কম হয়, আমি কিন্তু এটা বলছি 5 এর কম হলে আমরা বলতেছি যে স্ট্যাটিস্টিক সিগনিফিকেন্ট, অর্থাৎ নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। 5 বা তার বেশি হলে তখন অ্যাকসেপ্টেড, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট লিখবেন। আপনি এই ভাষাগুলো ইউজ করবেন। এই জন্য আপনি গত ক্লাসে মনে বলেছিলাম আপনারা যে যারা রিসার্চ পেপার বা থিসিস পেপার কিছু আছে না, সে কমপ্লিট করার পরে বুকলেট দিতে হয়, জমা দিতে হয়, থিসিস বুক জমা দিতে হয়। আপনারা যদি আসেন লাইব্রেরিতে একটু দেখতে পারেন, লাইব্রেরি কিন্তু খোলা থাকে আপনি 10টার থেকে মনে হয় 4টা পর্যন্ত, এরকম প্রতিদিনই খোলা, প্রতিদিনই। শুক্রবারের টাইমটা জানি না, এছাড়া প্রতিদিনই 10টা টু 4টা খোলা থাকে। তাহলে আমি ভার্সিটি 10টার পরে যাই, গিয়ে দিই খোলা। আমি 4টার পর পর্যন্ত থাকি মাঝে মাঝে, কিন্তু 4টা পর্যন্ত এরপরে দিই বন্ধ করে দিলাম। তার মানে ভার্সিটি মোটামুটি 4টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে। আপনি যদি আসেন কখনো একটু দেখলেন আর কি। আচ্ছা, এখন বলেন আপনাদের যে অনেকে বলছিলেন যে 6 নম্বরের কমেন্ট কি হবে, 5 নম্বরের কমেন্ট কি হবে, বুঝতে পারছি? একই কমেন্ট, একই কমেন্ট, জাস্ট ওইটার যদি 5 এর কম হয় বলবেন যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, 5 এর বেশি হলে বলবেন স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট, বাস শেষ। অর্থাৎ ওইটার সাথে সম্পর্ক আছে না, এটা ওইভাবে মিনিং হয়ে যাবে অটোমেটিক। স্যার বায়োস্ট্যাটিস্টিক্স ভালো করে পড়ার জন্য এগুলো বুঝতে সুবিধা হচ্ছে এখন। হ্যাঁ, আপনাকে স্ট্যাটিস্টিক্স আরো অনেক পড়তে হবে। যারা মানে এগুলো কি বলে এটাকে এসপিএসএস করতে চান, এরা স্ট্যাটিস্টিক্স জ্ঞান তো খুব ভালো না হলে এখানে তো এরা তো বলে দিবে না, এরা বলে দিবে ওই যে সিগনিফিকেন্ট ভ্যালু এত, ইনপুট ভ্যালু এত, কিন্তু কমেন্টটা করতে হবে আপনাকে। হ্যাঁ, কিন্তু আপনাকে সেই নলেজটুকু না থাকলে আমরা কমেন্টটা করতে পারি না। আচ্ছা, আমরা কি গত ক্লাসে কি করাইছিলাম? আমাদের গ্রাফ বাকি ছিল, গ্রাফ কি করাইছিলাম? জি স্যার, গ্রাফ করাইছিলেন। পাই চার্ট আর হলো পাই চার্ট আর একটা বার চার্ট করাইছিলাম। এখন দেখি হিস্টোগ্রাম, সিম্পল বার চার্ট। এটা হলো আপনার 4 এর বি, দেখেন 4 এর বি। প্রশ্নটা একটু পড়েন, এটা একটু অনেক বড় কোশ্চেন তো। হ্যাঁ, অনেক বড় কোশ্চেন। আজকে মনে হয় এটাই আমার লাস্ট। বলেন, পড়বো স্যার? হ্যাঁ, একটু পড়েন, সবাইকে একটু শোনাই দেন কি বলছে।
record the age variable into a new group variable new age and make a histogram of new age. এখানে বলতেছে আমাদের যে এজ গ্রুপটা আছে রিক্রুট দ্য এজ ভেরিয়েবল, এজ ভেরিয়েবলটাকে বলছে নতুন করে আপনি রিক্রুট করেন, মানে আমরা গ্রুপ করে ফেলতে বলতেছি, বুঝা গেছে? এ নিউ গ্রুপ ভেরিয়েবল। এটা আগে তো আছে কত আপনার এজ 30, একজনের 35, একজনের 40। আচ্ছা আচ্ছা, এইভাবে এখন একটা রেঞ্জের মধ্যে গ্রুপ ভেরিয়েবল আছে। মনে করেন 30 থেকে 40, 40 থেকে 50, আমরা যেভাবে করে আসছি আর কি, যেভাবে আমাদের যেটা ভালো মনে হয় সেইভাবে আপনি একটা গ্রুপ করবেন এবং গ্রুপ করার পরে ওই গ্রুপের আপনি ইয়া করবেন, হিস্টোগ্রাম করবেন। কারণ হিস্টোগ্রাম তো একটা একটা করলে হিস্টোগ্রাম হবে না। একজনের এজ 25, একজনের 27, একজনের 30, এটা তো 12 ডায়াগ্রাম হয়ে যাবে। বুঝেন নাই? বুঝেন নাকি ম্যাডামরা? স্যাররা তাইলে আমরা এজ ভেরিয়েবলটাকে একটা নতুন ভেরিয়েবলে রূপান্তর করব, ওটা থাকবে, আমরা আবার একটা নতুন ভেরিয়েবল রূপান্তর করব। সেই রূপান্তর করার পরে ওই ভেরিয়েবলটাকে আমরা গ্রুপ ভেরিয়েবল বানাই দিব। হ্যাঁ, এত থেকে এত এজ মনে করে নাম দিলাম ইয়াং ম্যান, এত এত থেকে এত ওল্ডার এজ, এইরকম একটা গ্রুপ বানাই ফেলবো। ওই গ্রুপের আমরা হিস্টোগ্রাম করব, বুঝছেন? এটা অনেক বড় কোশ্চেন, এই জন্য শেষে পড়াচ্ছি। আচ্ছা, এখন দেখেন এটা অনেক আগে করেছি, আমার তো মনে নাই কোথায় যে কি আছে। আপনারা কি দেখছিলেন? কেউ টেস্ট করছিলেন? না স্যার, বললে চেষ্টা করুন। আচ্ছা, এখানে দেখেন দেখা যাচ্ছে ট্রান্সফর্ম একটা শব্দ আছে, পেয়েছেন? ফাইল, এডিট, ভিউ, ডেটা, ট্রান্সফর্ম পেয়েছেন সবাই? জি কি বলে এটা? মেনু বার বলে না? মেনু বার। হ্যালো, জি স্যার। পেয়েছেন? ট্রান্সফর্ম। জি স্যার, জি স্যার, জি স্যার। ট্রান্সফর্ম দেখেন এখানে লেখা আছে রিক্রুট ইনটু সেম ভেরিয়েবল, রিক্রুট ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। দেখেন দেখা যায়নি চোখে, দুইটা একসাথে। সেম ভেরিয়েবল ডিফারেন্ট ভেরিয়েবল, রিক্রুট ইনটু সেম ভেরিয়েবল, রিক্রুট ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। রিক্রুট ইনটু সেম বলে আমার যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? সেম ভেরিয়েবল মানে কি? একটা নির্দিষ্ট ভেরিয়েবলকে আমি চেঞ্জ করে আরেকটা ভেরিয়েবল তৈরি করব, তারপরে আগেরটা চলে যাবে। বুঝতে পারছি কথা? আর রিক্রুট ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল মানে কি? আগের ভেরিয়েবলটা থেকে যাবে, আমরা আবার একটা ডিফারেন্ট ভেরিয়েবল, নতুন ভেরিয়েবল তৈরি করব। বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। তাহলে আমরা রিক্রুট ইনটু ডিফারেন্ট, হ্যাঁ বলেন কোনটা চাই তাহলে আমরা? রিক্রুট ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলে যাব। আচ্ছা, কারণ আমাদের অরিজিনাল ভেরিয়েবলটা চেঞ্জ করব না, বুঝছেন? কারণ অরিজিনাল ভেরিয়েবলটা তো আমাদের কি বলে না, এজ ভেরিয়েবলের কোশ্চেন বলা ছিল না। দেখেন ঠিক করছি পরে একটা জিনিস চলে আসছে এখানে। দেখেন মাঝ বরাবর কি লেখা আছে? ইনপুট ভেরিয়েবল, একটা কি তীর চিহ্নের মতো, আউটপুট ভেরিয়েবল। আমি কি ইনপুট দেবো আর আউটপুট মানে আমি কি চাচ্ছি, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আমাদের এজের কথা বলা আছে, এজে ক্লিক করলাম, এজ ভেরিয়েবলটাকে আমরা এখানে নিয়ে আসলাম। দেখছেন নিউমেরিক ভেরিয়েবল, আউটপুট ভেরিয়েবল। দেখছেন এজ ভেরিয়েবলটা দেওয়ার তীর চিহ্ন দেওয়ার পর একটা প্রশ্নবোধক চাইছে। জি স্যার। বলতেছে যে এই যে এজ ভেরিয়েবলটা, এটা একটা নাম দাও, এটা কি, মানে নতুন ভেরিয়েবল যে চাচ্ছ এটা কি নাম, আমি তো চিনি না। দেখেন ডান পাশে যে নেম এবং ভেরিয়েবল কথা লেখা আছে ডান পাশে, আউটপুট ভেরিয়েবল। আগে কিন্তু এটা আপনার হাইট ছিল, এখন দেখবেন একটু দৃশ্যমান হয়েছে। বুঝাইতে পারছি? আপনি একটু খেয়াল করে দেখবেন। জি স্যার। আগে এটা হাইট ছিল, বোঝা যেত না, এখন দৃশ্যমান হয়েছে। তার মানে একটা নাম দেন। আমাদের কোশ্চেনে বলা ছিল এটাকে আপনি কি নাম দেওয়ার কথা বলা ছিল? এইজই মনে হয় না? নিউ এজ মনে ছিল। নিউ এজ ছিল স্যার। নিউ এজ ছিল, তাহলে এখানে একটা নাম দেন নিউ এজ, NEW। এটা মনে আবার একটা কি বলে আন্ডারস্কোর ছিল, নিউ এজ। আমাদের লেভেল দরকার নাই, লেভেল তো আমরা আগেই দেই নাই। বুঝাইতে পারছি? আমরা নেমের জায়গাতে লিখলাম, ফাঁকা জায়গাতে নিউ আন্ডারস্কোর এজ। আপনি যে কোনো একটা নাম দেন, অসুবিধা নাই। আগেরটার নামটা দেওয়া যাবে না, একটু চেঞ্জ করে দিতে হবে।
অথবা এইজ 001। আচ্ছা নিউ এইজ দিলাম, দেন চেঞ্জ, দেখেন নিচে লেখা আছে চেঞ্জ। চেঞ্জে ক্লিক করলে এইটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জে ক্লিক করি, দেখছেন এইজটা নিউ এজে রূপান্তরিত হয়ে গেছে। দেখেন খেয়াল করছেন? ভেরিয়েবল নেম কন্টেইন অ্যান ইলিগাল ক্যারেক্টার। ও যে ইয়া নিবে না, ক্যাপিটাল লেটার নিবে না, না স্মল লেটারে তো দিলাম, আপনার স্মল লেটার দিলাম, ওটা তো ক্যাপিটাল লেটার। আর আমার ইললিগাল ক্যারেক্টার আছে কেন কোনটাই? না আমারও আছে, মনে হয় মাঝখানে ওই যে হাইফেন ড্যাশ এগুলো আমরা যে যেটা দিছি ওইটা মনে হয় ইললিগাল ক্যারেক্টার বলে। শুনেন, আমি ওই যে আপনাদের কি ফারহানা ম্যাডামরা একটা থিওরির কিছু জিনিসপত্র পাঠিয়েছি, এটা আপনারা ওনার থেকে শেয়ার করে নিয়েন। ওখানে একটু দেখে দেখে একটু কি বলে রিডিং করবেন, রিডিং ওখানে পেয়ে যাবেন কি বলে ইলিগাল ক্যারেক্টার কতগুলো আছে, এগুলো দিলে নিবে না, ওখানে সব লেখা আছে। স্যার আপনি তো স্যার আপনার মতই করলাম স্যার, আসে না স্যার। আমার আপনি মনে হয় কোথাও ইয়া দিয়েছেন, স্পেস স্টেজ দিয়েছেন, আপনার লেখা দরকার নেই। আপনি লেখেন এইচ 001 লেখেন। এটা স্যার ইয়েস ওই আন্ডারস্কোর জায়গাতে অনেকে ড্যাশ দিলে, আমি ড্যাশ দিয়েছিলাম এইজন্য আসে না, কিন্তু আন্ডারস্কোর দিলে আসবে। রাইট, ড্যাশ এবং আন্ডারস্কোরের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ এখন আসছে স্যার। এটা একটা যে এইবার স্পেস বার দিলেই আসে না, স্পেস বার দিলে আসে না। হ্যাঁ কোথাও তো সমস্যা আছে, বললাম না। 001 দিয়ে স্যার আসে। আচ্ছা চেঞ্জে চাপ দিলাম, চেঞ্জে তো চাপ দিলাম স্যার, কিছু হলো না তো স্যার। কিছু হইলো না, রাইট, কিছু হয় নাই স্যার। ওইটা দেখেন উপরে দেখেন ডিটেক্টর ওই যে উপরে আরেক ভাই উপরে নিউ লেখা আছে দেখেন। শুনেন, আপনি চেঞ্জে ক্লিক করার পরে আগে ছিল কি এই যে একটা তীর চিহ্ন দেওয়ার পর একটা কোশ্চেন মার্ক ছিল, ওটা আপনার নিউ এইজটা চলে আসছে, তাহলে চেঞ্জ হইলো না? হ্যাঁ আসছে স্যার, চেঞ্জ হইছে। আচ্ছা তারপরে ওল্ড এন্ড নিউ ভেরিয়েবল লেখা আছে, নিচের দিকে তাকান। জি স্যার। ওল্ড এন্ড নিউ ভ্যালুজ, সেখানে ক্লিক করেন, একটু মনে রাখেন, পরে কিন্তু ফিরে আসতে সময় লাগবে। ক্লিক করলাম, এই যে দেখছেন একটা জিনিস চলে আসে নতুন, বাম পাশে ওল্ড ভ্যালু লেখা আছে আর ডান পাশে লেখা আছে নিউ ভ্যালু। খেয়াল করেন। জি স্যার। বাম পাশে ওল্ড ভ্যালু, ডান পাশে নিউ ভ্যালু। বাট আপনি এখানে অনেক কিছু তথ্য দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে আপনার আগে একটু ডাটাটা আপনার জানতে হবে। এই যে ডাটাগুলো সবচেয়ে সর্বনিম্ন ভ্যালুটা কত, সর্বোচ্চ ভ্যালুটা কত, সেটা জানলে আমাদের জন্য ভালো হবে। বুঝতে পারছি কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে দেখবেন আপনি এখানে ফিল আপ করতে পারেন। দেখেন খেয়াল করেন, এখানে কাজ করতে পারেন, এখানে কাজ করতে পারেন। রেঞ্জ দেখেন, এত থ্রু এত কাজ করতে পারেন। আবার এখানে কাজ করতে পারেন, দেখছেন রেঞ্জ লোয়েস্ট থ্রু ভ্যালু, লোয়েস্ট থেকে আমি মনে করেন আপনাদের এই যে কত লিখছি আমি জানিও না, যাই হোক আমি একটা দিয়ে দিলাম, এমনি আনুমানিক একটা দিয়ে দিলাম 35 ইয়ার। রেঞ্জ লোয়েস্ট থ্রু ভ্যালু মানে 35 এবং 35 এর কম যা আছে সব এখানে ইনক্লুড। বোঝা গেছে কথা? খেয়াল করেন, এখানে আমি ক্লিক করলাম রেঞ্জ লোয়েস্ট থ্রু ভ্যালু, লোয়েস্ট থ্রু 35, তার মানে কি 35 বা তার কম যত ভ্যালু আছে সব এই করে চলে আসবে। বোঝা গেছে? জি বলেন, আওয়াজ দিতেন। এটা দেখেন আপনার ডান পাশে নিউ ভ্যালু লেখা আছে, সেটাকে নাম দিলাম 1 নাম্বার। 1 নাম্বার দেওয়ার পরে দেখেন নিচে অ্যাড লেখা আছে, এ ডাবল ডি অ্যাড। অ্যাডে ক্লিক করলাম, দেখছেন কি লেখা আছে, লোয়েস্ট টু 35 চলে আসছে। এটাকে নাম দিলাম 1 নাম্বার। এগেইন আবার দিলাম, আবার কত দিব, 35 থেকে দিব কি 50 দিলাম। 35 টু 50 এটাকে নাম দিলাম, ডান পাশে নাম দিলাম 2 নাম্বার। দেওয়ার পরে অ্যাড করলাম, এ ডাবল ডি অ্যাড। আর এটা তো করলাম আমরা, নিচেরটা আবার করি। হ্যাঁ, লোয়েস্ট থ্রু করলাম, রেঞ্জ করলাম, এত থ্রু এত করলাম। তারপর নিচেরটা করি, নিচেরটা কত, রেঞ্জ ভ্যালু থ্রু হাইস্ট, এত 50 থেকে আপওয়ার্ড, 50 থেকে আপওয়ার্ড। গুড, 50 থেকে আপওয়ার্ড। তাহলে এটাকে নাম দিলাম, এটা 3 নাম্বার দিন। দেন অ্যাড করলাম, দেখছেন লোয়েস্ট থ্রু 35 এর নাম দিছি 1।
35 থেকে 50 নাম দিলাম 2, 50 থেকে হাইস্ট নাম দিলাম 3। এরকম আপনি আরো ইচ্ছা করলে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 70 এভাবে অনেক কিছু করতে পারবেন। মানে আমরা যেভাবে গ্রুপ ভ্যালু সেট করি স্যার ওইভাবে গ্রুপ ভ্যালু সেট করবেন, রাইট। দেন কন্টিনিউ নিচে, দেন ওকে, দেন কন্টিনিউ, দেন ওকে। এখন আপনার ইয়াতে গিয়ে দেখেন কি বলে এটাকে, ডাটাটা কোথায় আছে সেখানে গিয়ে দেখেন। হ্যাঁ, আপনার নতুন একটা ভেরিয়েবল দেখেন ক্রিয়েট সৃষ্টি হয়েছে, খেয়াল করেন। নিউ এজ নামে একটা ভেরিয়েবল সৃষ্টি হয়েছে, খেয়াল করেন। আপনার এই ভেরিয়েবলে যান, হ্যালো এভরিওয়ান, গো টু ভেরিয়েবল ভিউ। দেখছেন ভেরিয়েবল ভিউতে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে নিউ এজ নামে। এখন আপনি ইয়াতে যান, ভ্যালুতে যান, ডাটাতে যান। ডাটাতে কি লেখা আছে? এই যে দেখেন লাস্টে নিউ এজ 1 2 3 1 2 3 1 2 3 এরকম লেখা আছে। বুঝাইতে পারলাম? বলেন আমাদের, বলেন কোশ্চেন করেন, আমরা আরেকবার ঢুকবো 10 মিনিটের জন্য। হ্যাঁ, এই বুঝাইতে পারছি কথা? বলেন। জি স্যার। জি স্যার। আমরা আরেকবার ঢুকেন সবাই। হ্যাঁ, 10 মিনিট, জাস্ট 10 মিনিটস। বলেন এখন কার কি কোশ্চেন আছে? রাত হয়ে গেছে স্যার, 11টা বাজে। না না না, আর 10 মিনিট। আমি এটা তো ফিনিশিং হয় নাই। আপনি ফিনিশিংটা না দিলে আপনার এই জিনিসটা ইনকমপ্লিট থেকে যাবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা দেখেন এখন কত 1 2 3। তাহলে আমরা কি করব? আগের মতো খেয়াল করেন, ওই যে ভ্যালুজ আছে আমাদের ভেরিয়েবল ভিউতে যাব। ভেরিয়েবল ভিউতে যাওয়ার পরে ওই যে ভ্যালুজ আছে না, ভ্যালুজের মধ্যে গিয়ে আমি চেঞ্জ করে দিব। দেখেন ভ্যালুজে কি লিখবো? ভ্যালু কি ছিল? 1 নাম্বার। এটা কি দিব? মনে করেন ইয়াং ম্যান, YOUNG। যাই হোক, বোঝার জন্য। হ্যাঁ, 2 নাম্বার কি ছিল? এটা মনে করেন মিডল। আপনারা যারা পারেন বা বাসায় পরে প্র্যাকটিস করে পারবেন, আপনাদের বন্ধু বান্ধবী অথবা ক্লাসমেটদেরকে যতটুকু সম্ভব আপনারা হেল্প করেন। আমরা আগের সময় দেখছি তো এই লাইব্রেরিতে অনেক ছেলে মেয়ে গ্রুপ বসে বসে তারা প্র্যাকটিস করছে। আমি অতীতের কথা বলতেছি, আমি বুঝছেন, 5জন 7জন না না প্র্যাকটিস করছে। এখন তো আদারওয়াইজও পসিবল না স্যার, যে বিকজ অফ দ্য প্যান্ডেমিক। আমি পরের কথা বলতেছি, অতীতের কথা বলতেছি, যে এরকম দেখছি যে গ্রুপ আমার কাছে আসতে চাই, আমি দেই না। আমি কিন্তু আমার কাছে আসা যাবে না। আপনারা গ্রুপে বসেন, আলাপ করেন, কাজ করেন। কাজ করার পরে দেখা গেছে কি মানে স্যার মানে শেষ করে ফেলেন স্যার, শুরু করে ফেলেন। হ্যাঁ, তখন দেখা গেছে কি ম্যাক্সিমাম কোশ্চেন সলভ হয়ে যায়। এরপরে যেটুকু থাকে আমি কিছু সেইটুকুর জন্য আমার কাছে আসে। তখন আমি মনে করেন একবার সাথে দেখাই দিলে 10 মিনিটে কাজ শেষ, 15 মিনিটে কাজ শেষ। বুঝতে পারছি? এইভাবে অনেক স্টুডেন্ট গ্রুপে আসছে, তাদেরকে হেল্প করে দিছি, মোটামুটি সবাই স্যাটিসফাই। স্টার্টিং এর থেকে দেখা গেছে কি একজন করে আসলে এতজনকে আমার একার পক্ষে সম্ভব না। একজন যদি আসে ওনার কিছুই পারে না, আরেকজন আসবে কিছুই পারে না, এইভাবে সম্ভব না। তো আমি ইন্ডিভিজুয়ালি বোঝানো আমার পক্ষে টাফ। তখন এই গ্রুপটা অনেক কার্যকর। আচ্ছা, তাহলে আমরা আগে যাই। আগের আমাদের ডাটাটা কোথায় আছে? এই যে ডাটাটা শেয়ার দিই, আপনারা একটু তাকান, ভালো করে মনোযোগ দেন। আমরা নতুন করে করি আবার, কেমন? ঠিক আছে স্যার, নতুন করে স্যার নিউ এজ থেকে দেখেন স্যার। না না, নিউ এজ থেকে না, একদম স্টার্টিং থেকে দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন কোথায় ছিলাম? ট্রান্সফর্ম। তারপরে কোথায় ছিলাম? রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস। আছেন তো লাইনে? জি স্যার, জি স্যার। তারপরে আমরা কি ছিলাম? আমরা এটাকে রিসেট দিয়ে দেই। আমাদের ভেরিয়েবলটা কি ছিল? এজ ভেরিয়েবল। এইজটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। এই ভেরিয়েবল দেখেন একটা প্রশ্নবোধক চলে আসছে। ডান পাশে আমরা কি বলছিলাম? একটা নতুন নাম দিব। আমি দিলাম এজ 001 নাম দিলাম। চেঞ্জে ক্লিক করলাম, ওই যে এটা চলে আসছে, এজ 001 নামে চলে আসছে।
এটাকে আমরা নিচে কি ওল্ড এন্ড নিউ ভ্যালুজ সেখানে ক্লিক করলাম। এখানে বাম পাশে আছে ফাংশনিং, আমাদের ওল্ডে কি কি আছে, আমাদের নিউতে কি কি যাবে ডান পাশে। আমি 3টা ইউজ করছি, এখানে আরো আছে। 3টা ইউজ করছি ছিল এটা মাঝেরটা, রেঞ্জ লোয়েস্ট থ্রু ভ্যালু, এটা দিয়েছিলাম আপনার 35। এটাকে ডান পাশে ভ্যালু দিলাম 1, দেন এড একইভাবে ছিলাম এর উপরটা রেঞ্জ 5 টু 50। আপনারা একটু খেয়াল করেন, আমাদের অল্প সময় আমরা শেষ করে ফেলবো। রেঞ্জ 35 থ্রু 50, এটার নাম দিলাম 2, দেন এড 35 থ্রু 50 2। আবার লাস্টেরটা আবার ইউজ করছি রেঞ্জ ভ্যালু থ্রু হাইস্ট, সেটা দিলাম 52 হাইস্ট, এটার নাম দিলাম 3, দেন এড কন্টিনিউ, দেন ওকে। আগের মতোই আপনি দেখবেন আমাদের নতুন একটা ভেরিয়েবল সৃষ্টি হয়েছে। কোথায় আছে ভেরিয়েবল? আমি একটু খুঁজে বের করি। এই যে দেখেন H001 নামে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। জি স্যার। হ্যাঁ, আগেরটা বাদ, আমরা নতুন করে দেখাই। তাহলে এটাকে আমরা বলছিলাম নতুন নাম দিব ভ্যালু। ভ্যালুতে কি নাম দিব? আচ্ছা, কি নাম দিব বলছিলাম? এখানে ভ্যালুতে যাওয়ার পরে দেখছেন আগের মতো 1 আমরা লিখেছিলাম কত? ইয়ান, YOUN-G, ইয়ান লিখেছিলাম, অ্যাড করে দিব। ঠিক একইভাবে ভ্যালু 2 কে আমরা লিখছিলাম মিডল এজ, MIDDLE, মিডল রাখো। হ্যাঁ, 2 নাম্বার দিলাম মিডল, জাস্ট একটু বোঝার জন্য আর কি। আর 3 নাম্বার দিলাম ওল্ড বা সিনিয়র এজ। ঠিক আছে, এমনি একটা নাম দিলাম OLD, ওল্ড নাম দিলাম, অ্যাড করে দিলাম, দেন ওকে। আমরা চেঞ্জ করে ফেলছি, দেখছেন? আগে ছিল এইজ, এই যে খেয়াল করছেন ভ্যালু গুলো দেখছেন। এখন আপনারা ডাটাতে গিয়ে দেখেন, এই যে ডাটাতে গিয়ে দেখেন আপনার H001 দেখছেন 1 2 3 1 2 3, আর কিছুই নাই। এখানে দেখে স্কেল আছে, স্কেলটা আমরা একটু চেঞ্জ করে দিই। দেখে কি করা যায় বলেন তো? স্কেল তো চেঞ্জ করা ঠিক হবে না, স্কেল তো এটা স্কেলই, স্কেলই থাক। এখন আমাদের বলছিলাম যে এই যে এইজটা করলাম, গ্রুপিং এইজ করলাম, সেটাকে বলছিলাম না একটা গ্রাফ করতে হবে, হিস্টোগ্রাম। গ্রাফ আগের মতোই মনে আছে? গ্রাফ কিভাবে করে? গ্রাফ, চার্ট বিল্ডার, তারপরে নিচের দিকে তাকান, হিস্টোগ্রাম কোথায় আছে? বার চার্ট পাই, যে হিস্টোগ্রাম আছে নিচের দিকে। হিস্টোগ্রামে ক্লিক করলাম, দেখেন হিস্টোগ্রামের কয়েকটা ফরম্যাট চলে আসছে। আমরা প্রথমটা নিয়ে গেলাম, ড্র্যাগ মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরে এটা আমরা নিয়ে গেলাম, দেখছেন চলে গেছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চলে আসছে হিস্টোগ্রাম। কার হিস্টোগ্রাম করব আমরা? এই যে ভেরিয়েবল আছে H001, সেইটার করব আমরা। এইজটা নিয়ে আসলাম, দেখা যাচ্ছে? জি স্যার। এইজটা নিয়ে আসলাম, দেন ওকে, আর কিছু নাই। এই যে দেখেন আমরা 3টা গ্রুপ করেছিলাম। হ্যাঁ, না না করব। এই যে দেখেন আমরা 3টা গ্রুপ করেছিলাম, এখানে এই যে দেখেন 3টা বার চলে আসছে। 3টা বার মানে একসাথে, তো এই জন্য এটা একসাথে লাগানো, এটা মানে হিস্টোগ্রাম। এখানে যে নিচের যে ভ্যালুগুলো আছে এটা আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে, না হলে জিনিসটা সুন্দর হয় না, বুঝছেন? এরা এই যে প্রথমটা হলো কত 1 ছিল, মাঝেরটা ছিল 2 3, এরা একদম মানে 0.5 থেকে শুরু করে দিছে, বুঝতে পারছি? এখানে আপনি ক্লিক করে ডাবল ক্লিক দেন, দেখেন এখানে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন। এখানে আপনি যদি মনে করেন যে এখানে কত পার্সেন্ট আসছে সেগুলো দিতে পারবেন। এখানে এই যে দেখেন এই যে ভিতরে পার্সেন্টেজ গুলো চলে আসছে।
এই যে দেখেন পার্সেন্টেজ গুলো চলে আসছে যে 10%, 4%, আপনি ইচ্ছে করলে আরো বড় করতে পারবেন। এখানে এমএস ওয়ার্ডে যেরকম কাজ করে না সেইভাবে বড় করতে পারবে। এই যে ডান পাশে যে লেখাগুলো আছে এগুলোকে আপনি বড় করতে পারবেন, এগুলো ছোট হয়ে গেছে, অনেক বড় ছোট করতে পারবেন, কালারিং করতে পারবেন, বুঝছেন? এটা অনেক কিছু কাজ করার আছে। এইগুলো আপনার এক্স এক্সিসে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ফ্রিকোয়েন্সি লেখা আছে এটা চেঞ্জ করতে পারবেন। নিচে A001 না এটা আমি দিব না, আমি সুন্দর একটা নাম দিব, এখানে চেঞ্জ করতে পারবেন। অনেক কিছু এখানে কাজ করার আছে। বুঝতে পারছি স্যার ম্যাডামরা? জি স্যার। এই হলো আমাদের হিস্টোগ্রাম। স্যার নিচের ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ করব, যে 0.5 1 1.5? এটা দেখি আমরা আবার নেক্সট ক্লাস করব, তো নেক্সট ক্লাসে যখন রিভাইজ দিব না, নেক্সট ক্লাসে আমরা চেঞ্জ করে দিব। এখানে ধরলে আবার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, নিচের পার্টটা অনেক কঠিন, বুঝছেন? কোনো অসুবিধা নাই, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার করব। যেমন সারা ম্যাডাম আমরা বলেন কারোর কোনো কোশ্চেন থাকলে বলেন। আমরা তো পাই চার্টও পড়লাম, বার চার্টও পড়লাম, হিস্টোগ্রাম পড়লাম। স্যার অনেক সহজ। হ্যাঁ বলেন, কারোর কোনো কোশ্চেন থাকলে। আর আমাদের রিটেন পরীক্ষার ব্যাপারে একটু বলেন। রিটেন তো যারা আছেন এদের রিটেন হবে না, আর যারা হয়তো 2000 সালের আগে যারা মানে সিনিয়র স্টুডেন্ট তাদের রিটেন হবে, অন্য কারো রিটেন নাই। আপনাদের এই যে আমি কোশ্চেন দিছি এরকম কোশ্চেন একটা আসবে, হয়তো একটু কমায়া পারায়া অথবা কি বলে একটু ডাটা ডুটা চেঞ্জ করে অথবা দুই একটা কোশ্চেন চেঞ্জ করে এরকমই আসবে। তার রিটেনের কোনো স্যাম্পল দেওয়া যাবে না? নাই তো আমাদের রিটেনে যারা আছেন আমার সাথে করেন, আমি রিটেনের দেখি একটা কোশ্চেন দিয়ে দিব। এই গত বছর বা আগের বছরের একটা কোশ্চেন দিলে আপনি একটা ফরম্যাট পাবেন, এরপরে আমি এক দুদিন একটু কথা বললে হয়ে যাবে যারা শুধু রিটেন আছে। হ্যাঁ ঠিক আছে, যারা রিটেন আছেন আমি একটা কোশ্চেন দিয়ে দিব, অল্প একটু কাজ করলেই হয়ে যাবে। কারণ এটা থেকে একটা পার্ট হইলো আপনার বেসিক্স ও বায়োস্টেট, তাদের এগুলো যদি আপনি একটু দেখেন, পাতা উল্টায় দেখেন, মনে হয় চ্যাপ্টার মনে 4 অ্যানালাইসিস একটা চ্যাপ্টার আছে, অ্যানালাইসিস ডাটা অ্যানালাইসিস একটা চ্যাপ্টার আছে থিসিস এর মধ্যে। ওই পার্টটা যদি একটু পড়েন তাহলে আপনার একটু আরো আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ এখানে দেখলাম বার গ্রাফ দিল, অনেকে পাই দিল, অনেকে এরকম দিল, অনেকে ওই যে মেইন মিডিয়ান মোড বের করছে, মিনের সাথে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিছে, কিভাবে কমেন্ট করছে, কাই স্কয়ার তো অনেকেই করে, মানে এই ভার্সিটিতে কাই স্কয়ার হলো ফেভারিট, সব কাই স্কয়ার, দুনিয়ার 95% স্টুডেন্টের কাই স্কয়ার। সেই কাই স্কয়ার দিয়ে ভ্যালুটা আসছে, কিভাবে কমেন্ট করছে, সেইগুলো আপনার দেখলে আপনার একটা আইডিয়া। তো বলেন, কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আমরা কিন্তু নেক্সট ক্লাসে রিভাইজ দেওয়ার পরে ক্লাস অফ করে দিব, বুঝছেন? জি স্যার, নিচে আমরা আবার চেষ্টা করি। না এরপরে অফ করে দিব বললাম তো, আমরা আবার নিব, আবার দিব স্যার লাস্টে। হ্যাঁ কর্তৃপক্ষ বলে পরীক্ষা নেওয়ার জন্য নিব, আর যদি বলে না ভার্সিটি খোলার পরে নিব, তখন আমরা আবার নতুন করে দু একটা ক্লাস নেওয়ার পরে আপনাদেরকে সেই রকম একটা মোটামুটি উপযোগী না করে তো পরীক্ষা নেওয়া যায় না। হ্যাঁ স্যার আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিলে আমরা অ্যাসাইনমেন্টটা করে রাখতাম। অ্যাসাইনমেন্ট এটাই তো বললাম, এই কোশ্চেনটাই মনে করেন একটা অ্যাসাইনমেন্ট, এটাই সলভ করেন আপনারা। অ্যাসাইনমেন্ট তো স্যার আমাদেরকে আগে পরে দিতেই হবে, এটার পরে তো একটা নাম্বার আছে। স্যার এগুলো ডাটাগুলো যেগুলো ইনপুট করব এগুলো কোথায় আছে? দেওয়া আছে তো, কিন্তু আপনার এক পেজ কেন, আমি তো ডাবল পেজ দিয়েছি না, এক পেজে ছিল আপনার ডাটাটা ছিল, আরেক পেজে ছিল কোশ্চেনটা। জি স্যার। আপনারা এখন যারা কোশ্চেনটা দেখতেছেন এটা হলো সেকেন্ড পেজ, ফার্স্ট পেজে ছিল ডাটা আছে ডাটা আছে আমরা গ্রুপে উপরের দিকে আছে। লিজা তুমি আমার থেকে নিয়ে নিও। আচ্ছা বলেন, কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। স্যার বার ডায়াগ্রামটা যে আমি এডিট করলাম, এডিট করার পর ওটা সেভ করলে কি ওইদিকে চলে যাবে? সেভটা কিভাবে করব? সেভটা কিভাবে করব তাহলে আমরা নেক্সট ক্লাসে মনে করেন আমরা এটা দেখাই দিব, কেমন? আচ্ছা স্যার। হ্যাঁ মনে করেন যে আমরা তাইলে আমরা ওয়ার্ডে কিভাবে নিয়ে যাব, এটা এমএস ওয়ার্ডে না নিলে তো আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে তাইলে এটা আমরা দেখাই দিব কিভাবে গ্রাফটা নিয়ে যেতে হয়। গ্রাফ না, যে কোনো জিনিস নেওয়ার একটা প্রসেস আছে, সেভাবে আমরা বলে দিব যে হ্যাঁ আপনার এখানে এটা হলো আউটপুট বলি, এসপিএসএস এর আউটপুটে আপনি রাখতে পারেন, যে না এসপিএসএস আউটপুট আমি রাখবো না, এটা এসপিএসএস থেকে আমরা আমার এমএস ওয়ার্ডে নিয়ে যাব।
হ্যাঁ ওয়ার্ডে নিয়ে গেলে আমাদের ফরম্যাট অনেক কিছু কাজ করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি। ওয়ার্ড যারা ভালো করে এরা কিন্তু অনেক এগিয়ে থাকে। আচ্ছা বলেন, এরপরে কার কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের এখানে শুধু গ্রাফ পর্যন্ত তো স্যার, মানে প্রশ্নে যা আছে শুধু গ্রাফ, হিস্টোগ্রাম অথবা পাই ডায়াগ্রাম। প্রশ্ন তো শুধু গ্রাফের কথা একটু বলো। বলেন, আমরা আস্তে আস্তে ইচ্ছা করলে চলে যেতে পারেন। হ্যাঁ ওকে স্যার। নেক্সট ফ্রাইডে স্যার একটা রিভিউ ক্লাস হচ্ছে একটু। না রিভিউ তো আমি নেক্সট ক্লাসে আবার নেক্সট ক্লাসে আমি ফুল কোশ্চেনটা আবার সলভ করব, যেহেতু আপনারা মোটামুটি একটু স্কোর হইছে, একটু বুঝেন। স্যার তাহলে আমরা একটা কাজ করি স্যার, আমরা নেক্সট ক্লাসে এই কোশ্চেনটা আমরা সলভ করে আপনার সাথে তাহলে আনসারগুলি মিলাতে পারবো। হ্যাঁ তাও করতে পারেন, কারণ আপনারা তো যারা একটু অ্যাক্টিভ আছেন করে নিন, এগিয়ে যাবেন। আমি কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখাবো, কথা বুঝছেন? স্যারের ডাটা তো আলাদা, একই ডাটাই তো। না স্যারের ডাটা মানে একটু অ্যাড করা আলাদা, স্যারেরটা আলাদা মিলে না। অনেক স্টুডেন্ট দেখা যাবে কি আগে ক্লাস করে নাই, অনেকে বুঝে নাই, অনেকের কি বলে ল্যাপটপের সমস্যা, অনেকে ক্লাস করতেছে ঠিকই কিন্তু মৌখিক, তার সামনে ল্যাপটপ নাই অথবা কম্পিউটার নাই। হ্যাঁ এই জন্য আপনারা এক সপ্তাহ প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে আমরা আশা করি আর কি 2 ঘন্টা সময় দিব। আপনারা যদি বলেন তাহলে হয়তো 1 ঘন্টাই হয়ে যাবে। আমি জাস্ট এখন তো মোটামুটি হয়েছে, এটাকে আমি আবার রিভাইজ দিব আর কি, আবার এগেইন রিভাইজ। একদিনে সবটা কমপ্লিট করে ফেলবো, আপনারা শুধু দেখবেন, তাকাই থাকবেন, আমি বলতে থাকবো। স্যার গ্রুপে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি স্যার আপনার এই ওয়ার্ড ফাইলগুলি, কোশ্চেন আর ডেটা সব আবার ইয়া করে পোস্ট করে দিয়েছি, সবাইকে একটু দেখে নিন। আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে আমরা আজকে আল্লাহ হাফেজ। না স্যার খাই নাই স্যার, আমরাও খাই নাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। কথা বলে বাকি তারা বলে না, আমি কিন্তু নাম ধরে ধরে ডাক দিব নেক্সট ক্লাসে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।